হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর কোশ্চেন সমূহ চ্যাপ্টার ওয়াইজ ব্যাখ্যা সহকারে সমাধান করব। অ্যান্ড হোপফুলি এই ভিডিওতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই রিলেটেড প্রশ্ন যদি তোমাদের সামনের পরীক্ষায় আসে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা, কারণ আমরা একেবারে বেসিক থেকে একটু ব্যাখ্যা সহকারে আলোচনা করার ট্রাই করব। অ্যান্ড আমরা একটু দ্রুত আগানো ট্রাই করবো, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আমরা ট্রাই করবো খুব কম সময়ের মধ্যে যাতে প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে রিভিশন হয়ে যায়। ওকে, তো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো ভাইয়া, বলতেছে নিচের কোনটি বা এদের কোনটি আইসোবার যুগল। আচ্ছা, তো আইসোবার মানে তো বোঝো ভর সংখ্যা। তো আমাদের বইয়ে কয়েকটা শব্দ আছে, তোমরা তো জানো, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, এগুলো জানো। দেখো ভাইয়া, আইসোবার বলতে বোঝো মূলত ভর সংখ্যা, আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা, টোপ মানে প্রোটন সংখ্যা। অর্থাৎ তোমরা তো বুঝো আইসো মানে হচ্ছে সমান, বার মানে হচ্ছে ভর সংখ্যা। অর্থাৎ যাদের ভর সংখ্যা সমান বাকি সব ভিন্ন তারা পরস্পরের আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে যাদের নিউট্রন সংখ্যা সমান বাকি সব ভিন্ন তাদেরকে আমরা বলতেছি আইসোটোন। আইসোটোপের ক্ষেত্রে যাদের প্রোটন সংখ্যা সমান বাকি সব ভিন্ন তাদেরকে আমরা বলতেছি কি আইসোটোপ। তো এই তিনটা বেসিক থেকে সাধারণত আমাদের প্রচুর প্রশ্ন এসে থাকে, এবং পরীক্ষা আসলে আমাদের কিন্তু এগুলো মিস করা যাবে না। ওকে, তো প্রশ্নটা দেখেই বোঝা যাইতেছে যে আইসোবার মানে ভর সংখ্যা থেকে বলছে। তার মানে আমাদের অপশনের মধ্যে দেখবো যে কোন দুইটার আমাদের ভর সংখ্যা সমান। আমাদের প্রথমটা দেখি, এখানে 14 আর 19, এখানে কিন্তু আমাদের ভর সংখ্যা, তোমরা তো জানো যে একটা কিভাবে লেখে, যদি এক্স একটা পরমাণু হয় তার ভর সংখ্যা লেখে উপরে, আর নিচে যে জেড দ্বারা আমাদের প্রোটন সংখ্যা বোঝায়, এবং কোনো ইলেকট্রন বা চার্জ থাকলে এটা এখানে বসে, এটা তো আমরা জানি। তো এখন দেখো উপরে এইটা দ্বারা যেহেতু আমরা ভর সংখ্যা বোঝাই, এই লাইনে কি আছে। তো দেখো এই নাম্বারটা কিন্তু আমাদের মিলতেছে না, কারণ এখানে 14 আর 19 কখনো ভর সংখ্যা সেম না। এখানে দেখো বি নাম্বারটা 14, তার মানে বি নাম্বারটা মিলছে, তার মানে আমাদের অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। বাকি দেখে একটাও মিলবে না, এখানে 16, 17, 23, 24 একটাও কিন্তু ভর সংখ্যা আমাদের সেম আসতেছে না। হোপফুলি আমরা বুঝতে পারছি। ওকে, তো 2 নাম্বারটা যদি আমরা দেখি, নেসলার দ্রবণ কোনটি। নেসলার দ্রবণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দ্রবণ, এটা আমাদের খুবই কাজে লাগে আয়ন শনাক্তকরণে। এখন এই যে নেসলার দ্রবণ, এটা বলা হয় হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে আমরা বলতেছি নেসলার দ্রবণ। তাহলে নেসলার দ্রবণ কি? নেসলার দ্রবণ হচ্ছে ক্ষারীয় টেট্রাআয়োডো মার্কিউরেট। এটার সংকেত কি ভাইয়া? K2HgI4। এটা একটু আমরা মনে রাখবো। তো ক্ষারীয় টেট্রাআয়োডো মার্কিউরেটকে আমরা বলতেছি নেসলার দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই ক্ষারীয় কোনটা ইউজ করব? আমরা এখানে ক্ষারের জায়গায় আমরা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আমরা ইউজ করতে পারি, আমাদের ইচ্ছা। বাট সংকেত কিন্তু K2HgI4, এটা ভুল করা যাবে না। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো ভাইয়া এখানে KHgI4 আছে, এটা সংকেতই মিলতেছে না, K2HgI4 এর তো মিলতেছে না। এখানে দেখো K2HgI4 এটা ঠিক আছে, বাট এখানে কোনো ক্ষার যুক্ত নাই। এখানে ক্ষার যুক্ত হওয়া উচিত ছিল, এখানে ক্ষার যুক্ত নাই, এই জন্য এটাও কি হবে না, আমাদের এই দুটো আমাদের অ্যান্সার হচ্ছে না। সো সি নাম্বারটা দেখো, এখানে KHgI4, এখানে K2HgI4 হলে ঠিক ছিল, বাট এটা কিন্তু এখানে নাই, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এখন ডি নাম্বারে দেখো K2HgI4 ঠিক আছে, এবং সাথে একটা ক্ষার আছে, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বাকি একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এখানে KHgI4 এর জায়গায় এখানে কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক জায়গায় থাকতে পারে। যেমন এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, এটা ঠিক আছে, বাট এখানে তো মেইন সংকেতই মিল নাই, পটাশিয়াম টেট্রাআয়োডো যে মার্কিউরেট, এটাই তো ঠিক নেই। এই জন্য সি নাম্বারটা আমরা অ্যান্সার দাগাবো না, আমরা ডি নাম্বারটা অধিক কারেক্ট, কারণ এখানে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট ক্ষারীয় অবস্থায় আছে। ওকে, তো হোপফুলি আমরা বুঝতে পারছি। 3 নাম্বার, নিচের কোন আয়নটি O2 এর সম ইলেকট্রন বিশিষ্ট। এখন O2 এখানে ইলেকট্রন মূলত কয়টা আছে দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া, O2 তার মানে অক্সিজেন যদি 8টা থাকে, তার মানে O2 ইলেকট্রন আছে টোটাল 10টা। আর এই 10টা ইলেকট্রন কারিয়া, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস। ওকে, তো এখন এই নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস কার আছে? তুমি যদি পটাশিয়ামের দিকে তাকাও, পটাশিয়াম হচ্ছে 19 নম্বর মৌল সাধারণত। এখন যদি আমরা প্লাস করি, কখনোই এটা নিষ্ক্রিয় মৌল, নিয়নের মতো কখনোই এটা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, মানে একটা ইলেকট্রন বাদ দিলেও কিন্তু এটা নিয়নের মতো, এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। ম্যাগনেসিয়াম 2+, এটাতে যদি এটার দিকে যদি তাকাই, যে ম্যাগনেসিয়ামের 12টা থাকে সাধারণত, এটা থেকে যদি আমরা 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা ম্যাগনেসিয়াম 2+ হয়। আর 2টা ইলেকট্রন ত্যাগ করলে তার যে ইলেকট্রন বিন্যাস, এটা নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো অনেকটা হয়ে যায়। তার মানে এখানে বোঝাই যাইতেছে এখানে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম 2+। বাকিগুলো যদি দেখি, ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল, এখান থেকে একটা ইলেকট্রন যোগ করে এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করবে। একইভাবে S2-, সালফার হচ্ছে 16 নম্বর মৌল, 2টা ইলেকট্রন গ্রহণ করলে এটাও আর্গনের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করবে, এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করবে না। ওকে, তার মানে এখানে অ্যান্সার হবে বি নাম্বার। হোপফুলি বুঝতে পারছি, এখানে ভেঙে দেখাইছি, আমি যা বলছি তাই। 4 নাম্বার, দেখো ভাইয়া, শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করলে লবণটিতে উপস্থিত
কি। তো শিখা পরীক্ষায় কোনটা কি বর্ণ দেয় এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা একটু স্লাইড থেকে দেখে নিব আসলে শিখা পরীক্ষায় আসলে বর্ণগুলা কিভাবে আসলে আসে। আমরা যদি একটু দেখার ট্রাই করি, যে সকল মৌলগুলোর জন্য আমরা বের প্রয়োজন সেগুলো আমরা দেখব, এবং কি কি বর্ণ প্রদর্শন করবে শিখা পরীক্ষায়। শিখা পরীক্ষায় বর্ণ, এগুলো একটু আমরা দেখার ট্রাই করবো। ওকে, তো আমরা যদি একটু দেখি যে শিখা পরীক্ষায় বর্ণ কি কি দিবে। তো প্রথমে মৌলগুলো যদি আমরা একটু লিখে নিই, তো আমরা জানি যে সর্বপ্রথম যেটা আসে এটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম কি কালারের বর্ণ দেয়? এটা হচ্ছে সোনালী হলুদ। সোডিয়াম সোতে সোতে সোনালী। ওকে, দুইটা মিল আছে কিন্তু, সোনালী হলুদ, তার মানে সোডিয়াম আমাদের সোনালী হলুদ বর্ণ দিবে শিখা পরীক্ষা। এখন আগে তোমাদের একটু বেসিকটা বলে রাখি, শিখা পরীক্ষায় বর্ণ ভাইয়া আমরা কেন দেখি। শিখা পরীক্ষায় কি হয় ভাইয়া, আমরা HCl এর মধ্যে কোনো একটা লবণ, মানে একটা ধাতব ইয়ার মধ্যে লবণ নেই, সাথে HCl যুক্ত, মানে HCl এর মধ্যে ডুবাই, দেন আমরা বার্নারের মধ্যে ধরি। ওকে, দেন কি হয়, যেই লবণটা নেই বা যেই ধাতুটা নেই এটা কি করে, উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে তার মানে শক্তি গ্রহণ করে, এবং শক্তি গ্রহণ করার ফলে কি হয়, কোনো একটা পরমাণু যদি এনার্জি অ্যাবজর্ব করে, সে নিচু শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এবং যখন এই উচ্চ শক্তি স্তর থেকে নিচু শক্তি স্তরে আসার সময় সে শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করার ফলে এক ধরনের আলো দেখতে পাই, এটাকেই আমরা বলতেছি শিখা বর্ণ, মানে বা শিখা পরীক্ষার যে বর্ণ। ওকে, তো সোডিয়ামকে যখন উত্তেজিত করা হয়, উত্তেজিত করার ফলে যখন সে আবার স্টেবল হতে চায়, অর্থাৎ যখন আবার শক্তি বিকিরণ করে, তখন তার মধ্য থেকে আমরা সোনালী হলুদ বর্ণ দেখতে পাই। তো একইভাবে আমাদের ধরো আমরা বললাম যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে আমরা আগে হাড় খেতাম না, মানে ধরো এই যে ছোটবেলায় যে হাড়, সো হাড়ের মধ্যে এই জায়গায় কি ক্যালসিয়াম থাকতো না, ক্যালসিয়াম। তো এইভাবে মনে রাখতে পারো যে সোডিয়াম কি করে, ক্যালসিয়াম কি কালার দেখতে হয়, আমরা বলতাম না যে লাল লাল কি যে দেখতে পেতাম, এটাকে আমরা বলতাম ইটের ন্যায় লাল। তাহলে ক্যালসিয়াম হয় কি আমাদের ইটের ন্যায় লাল। ওকে, তারপর একইভাবে আমরা বাকিগুলো দেখবো। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে আমাদের কালো বেগুন। ওকে, আমরা কেতে কালো বেগুন এভাবে মনে রাখতাম। তো পটাশিয়াম হচ্ছে বেগুনি, কেতে কালো বেগুন, এভাবে বেগুনি এভাবে আমরা মনে রাখতাম। আরেকটা হচ্ছে আমাদের কি কাঁচা আপেলের ন্যায় সবুজ, এটা হচ্ছে বেরিলিয়াম। এটা হচ্ছে আমাদের কি কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের ন্যায় সবুজ, আপেলের ন্যায় সবুজ। তারপর আরো আছে কপার। কপারকে আমরা দেখলেই বুঝতে পারি যখন কপার থাকে, কপার অবশ্যই নীল হবে। কপারের যত কিছু আছে সবকিছু হবে কি নীল, কপার হবে অলওয়েজ নীল। তো এই জিনিসগুলো তোমরা একটু জাস্ট খেয়াল রাখবা, আর কি আমি সামনে আবারও দেখাবো তোমাদের সবাইকে। জাস্ট এখন সমাধান করে আমি আবার সামনে এগুলো নিয়ে কথা বলবো। দেখো, প্রশ্ন করছে শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করলে লবণটিতে উপস্থিতি একই। এটা হবে কি, আমরা মাত্র দেখে আসলাম ক্যালসিয়াম, কারণ আমরা বলছি যে হাড়ে আমরা কি দেখতে পাই, ক্যালসিয়াম দেখতে পাই। এখানে ক্যালসিয়াম থাকে, এটা লাল কালারে হয়, এই জন্য আমরা মনে রাখতাম যে এটা হচ্ছে কি ইটের ন্যায় লাল। আমাদের অ্যান্সার হবে কি ক্যালসিয়াম। পটাশিয়াম এই মাত্র বলে আসলাম, এটা হচ্ছে কি পটাশিয়াম, এটা হবে কি আমাদের কালো বেগুন, তার মানে এটা কি আমাদের বেগুনি কালার দিবে। ওকে, তারপর আমরা কপারটাও মাত্র বলে আসছি, কপার হচ্ছে কি আমাদের নীল কালার দেবে। কপার হচ্ছে কি আমাদের কপার হচ্ছে আমাদের নীল কালারের বা নীলাবু সবুজ যেটাকে বলা হয়, বলতে পারো, সমস্যা নেই। আর সোডিয়াম হচ্ছে আমাদের সোনালী হলুদ, সোডিয়াম সোনালী হলুদ। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি, বুঝতে কারো সমস্যা নাই আশা করি। আচ্ছা, তো 5 নাম্বার, নিচে কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি না কম, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে। ওকে, এখানে ফ্রিকোয়েন্সি, তারপর শক্তি, একইভাবে তরঙ্গদৈর্ঘ্য, আমাদের সবগুলাই কিন্তু আমাদের পরীক্ষায় খুব লাগে। তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে আমরা একটা খুব সহজ ছন্দের মাধ্যমে এগুলো মনে রাখতে পারি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ছন্দটা হচ্ছে রাহুলস mom is visiting Uncle Javier's garden। তো ভাইয়া কোনটা দ্বারা কি বোঝাচ্ছেন এটা যদি একটু বলতেন। সো দেখেন ভাইয়া, যে রাহুলস মম, এগুলো প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড দিয়ে কিন্তু করা যায়। দেখেন আর দ্বারা কি আমরা বুঝাইছি রেডিও ওয়েভ। মম মানে এখানে বুঝাইছি আমরা মাইক্রোওয়েভ। আইএস দ্বারা এটা হচ্ছে আইআর, ইজ ভিজিটিং। ওকে, আইআর। ভি দ্বারা হচ্ছে ভিজিবল। আঙ্কেল দ্বারা হচ্ছে ইউভি, এক্স মানে এক্স রে বোঝাই যেতেছে এটা। আর জি দ্বারা হচ্ছে আমাদের গামা। তো এই জিনিসগুলা কেন বললাম ভাইয়া, এই জিনিসগুলা যদি আমরা সিরিয়ালি জাস্ট মনে রাখতে পারি, এগুলো আমাদের অনেক হেল্প করে। কিভাবে ভাইয়া? যেমন মনে রাখবো সবচেয়ে বেশি শক্তি গামার বেশি, গামার সবচেয়ে বেশি শক্তি বেশি। শক্তি যেহেতু বেশি, তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে, কারণ আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু এইচএফ। তার মানে যার শক্তি বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, কারণ কি তারা কি সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক হলে কি হয়, বাড়লে বাড়ে, কমলে কমে। এবং আমরা জানি যে এগুলোর সাথে ল্যামডার যে সম্পর্ক এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ই এবং এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, কারণ কি ই ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, ই ইজ ইকুয়াল টু কি এইচসি বাই ল্যামডা। তার মানে ই সমানুপাতিক 1 বাই ল্যামডা, তার মানে পরস্পর কি এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এগুলো হোপফুলি আমরা জানি। তো এখন দেখো, গামার শক্তি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, ল্যামডা কম।
তার মানে উল্টাভাবে যদি দেখি যে আমাদের রেডিও ওয়েভের ক্ষেত্রে তাহলে কি হবে, আমাদের রেডিও ওয়েভের ক্ষেত্রে হবে যে সাপোজ ধরো ওইখানে শক্তি বেশি ছিল, এটা শক্তি সব থেকে কম, এটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, বাট ল্যামডা সব থেকে বেশি। তার মানে আমরা জাস্ট একটা দিয়ে মনে রাখতে পারি, এই লাইনটা যদি জাস্ট মনে রাখি যে রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন, এখান থেকে গামার শক্তি সবচেয়ে বেশি থাকে, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হয়, আর ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। কিভাবে অ্যান্সার করবো, আমরা যদি আবার ইয়াতে ফিরে যাই, দেখো ভাইয়া বলতেছে নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আমাদের কিন্তু ল্যামডার মান চাইছে, তো ল্যামডার মান সবচেয়ে বেশি কার, আমরা বলছিলাম এই পাশে আমাদের কি ছিল গামা, মানে আমরা কি বলছিলাম রাহুলস মম ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার্স গার্ডেন, এভাবেই তো। তো এখন দেখো ভাইয়া তো এটার কি ছিল, ল্যামডা সবচেয়ে কি ছিল, কম ছিল, শক্তি সবচেয়ে বেশি ছিল, 8 সবচেয়ে বেশি ছিল। ওকে, তো ল্যামডা কিন্তু এটা কম, তার মানে আমরা উল্টা দিকে যাবো, এইটার ল্যামডা সবচেয়ে নিশ্চয়ই বেশি হবে, শক্তি আর ফ্রিকোয়েন্সি এটা কম হবে, আর বাকিগুলো কি হবে আমাদের এখানে ইয়া হবে, এখানে তোর সবচেয়ে বেশি, তার মানে রেডিও ওয়েভের প্রশ্ন হচ্ছে এখানে কি রেডিও ওয়েভ আছে, উত্তর হচ্ছে তুমি ডি নাম্বারটা দেখো ভাইয়া, রেডিও ওয়েভ কিন্তু আছে। যদি রেডিও ওয়েভ না থাকতো তাহলে আমরা মাইক্রোওয়েভ থাকলে মাইক্রোওয়েভ দেখাইতাম, যদি মাইক্রোওয়েভ না থাকতো ইনভিজিবল থাকলে, তো আমরা সিরিয়ালি আসলে দেখবো আর কি, যে যদি একটা না থাকে তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলোর দিকে তাকাবো, যদি প্রথমটাই পেয়ে যাই তাহলে তো এই যে রেডিও তরঙ্গ এখানে উপস্থিত আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি রেডিও তরঙ্গ। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, মানে এখানে যেটা দিয়েছে এটা তোমরা মুখস্থ করা থেকে আমার মনে হয় আমি যেটা বলছি এটা অনেক বেশি ইজিয়ার মনে রাখার জন্য। পরীক্ষা কিন্তু আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, ফ্রিকোয়েন্সি অথবা শক্তি, যে কোনোটা দিয়ে কিন্তু পরীক্ষায় চাইতে পারে। আচ্ছা 6 নাম্বারটা যদি আমরা দেখা ট্রাই করি, দেখো ভাইয়া একটু আগে আমরা আইসো বার, আইসোটোপ, আইসো টন এগুলো সম্পর্কে জেনে আসলাম, দেখো ভাই এখানে কিন্তু আবার এসে পড়ছে। তো তার মানে কি এটা খুব বেশি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া দুইটা এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় অনেকটা। আমরা বলছিলাম কি এক্স এটার উপরে থাকবে ভর সংখ্যা, নিচে জেড এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো তুমি দেখো ভাইয়া এই দুইটা মৌলের মধ্যে ভর সংখ্যা কিন্তু মিল নাই, তার মানে এরা আইসো বার হবে না। একইভাবে প্রোটন সংখ্যাও কিন্তু মিল নাই, এখানে 8 হবে, বুঝছো, মানে 0 এখানে ভুল দিয়েছে, আর না হলে মিলবে না কিন্তু। তো 7 আর 8 হলে কি হয় এখানে এটা কিন্তু এরা কিন্তু মানে প্রোটন সংখ্যাও কিন্তু এদের মিল নাই, তার মানে এরা কি আইসোটোপও হবে না, এরা আইসো বারও না আইসোটোপও না, তার মানে এদের মানে দেখেই বোঝা যাচ্ছে এরা নিশ্চয়ই কি হবে আমাদের আইসোটন হবে। তো আমরা এত কিছু দরকার কি, আমরা দেখেই করি যে 15 থেকে 7 বিয়োগ দিলে 8 হবে, 16 থেকে এখানে 8 থাকার কথা, 8 বিয়োগ দিলে হবে 8, তার মানে যেহেতু এদের বিয়োগফল সমান, তার মানে নিউট্রন সংখ্যা মানে কি আমরা জানি a মাইনাস z করলেই কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে এখানে তোমরা বিয়োগ করে দেখো তোমরা 8ই পাবা, অর্থাৎ এদের নিউট্রন সংখ্যা যেহেতু সমান পেলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আইসোটোন হবে আমাদের অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছি। 7 নাম্বার 2p অরবিটালের NLM এর মান যথাক্রমে কি। আচ্ছা, তো NLM এর মান যথাক্রমে কি বলতে আসলে কি বুঝে দিচ্ছি, এখন 2p একটা অরবিটাল, এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় খুব আসে, আমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু এটা সিকিউতে 3 নাম্বারের জন্য আসতো। তো যাই হোক আমাদের দেখো ভাইয়া 2p অরবিটালের জন্য আমরা জানি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 2, দেখে বুঝে যাচ্ছে। p এর জন্য আমরা জানি p এর জন্য l এর মান কি হয়, l এর মান কি হতে পারে 0 1 2 3, কি s 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য s, p 2 এর জন্য d, 3 এর জন্য কি f। তো l এর জন্য এগুলো, তো এখানে যেহেতু p দিছে তার মানে p এর জন্য আমাদের l এর মান অবশ্যই 1, তার মানে এখানে বোঝা যাচ্ছে p এর জন্য l এর মান হবে 1। তো তুমি দেখো 2 আর 1 বাদে বাকি যেগুলো আছে সবগুলো কাটা, তো প্রথম দুইটা কি হবে 2 আর 1 হতে হবে, এখানে 2 2 আছে তার মানে এটা হবে না, এখানে দেখো 1 1 0 আছে তার মানে এটাও কি আমাদের হবে না। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তো আমরা যদি একটু দেখি এগুলোর মধ্যে তুমি খেয়াল করো যে 2 1 0 এখানে NLM এর মান জিজ্ঞেস করছে, এখন p এর মান যখন 1 হয় তখন m এর মান কি হওয়া সম্ভব, m এর মান তখন কি হওয়া সম্ভব, তুমি m এর মান যদি আমরা জানি m এর মান হচ্ছে -l থেকে +l, তার মানে m এর মান -1 0 1 এগুলা কিন্তু হওয়া সম্ভব, কারণ কি m এর মান কি -l থেকে +l, আর l এর মান যেহেতু 1 তার মানে এখানে -1 থেকে 1 পর্যন্ত যতগুলো আছে তার মানে টোটাল 3টা আছে, আমরা বুঝাই যেতেছে -1 0 আর 1 এই 3টা। এখন একটা কনফিউশনের বিষয় ভাইয়া, আমাদের এখানে কিন্তু 0 আছে, এখানে কিন্তু আমাদের 0 আছে এবং এখানেও 0 আছে, তার মানে একই সূত্রে এটা কারেক্ট। উত্তর হচ্ছে না ভাই, এখানে তুমি প্রশ্নটা মানে যদি বাকি অপশনগুলো দেখো এখানে এই 3টা কোয়ান্টাম সংখ্যার মানই কিন্তু আবার বি নাম্বারে উপস্থিত, যদি এই 3টা কোয়ান্টাম সংখ্যা এই দুইটা না থাকতো, এই দুইটা না থাকতো তাহলে আমরা এটা দাগাইতে পারতাম, প্রথমটা দাগাইতে পারতাম, বাট এই দুইটা মানে তিনটাই যেহেতু উপস্থিত তার মানে অবশ্যই আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বি নাম্বারটা দাগাবো। ওকে, তো এখানে আসলে এ নাম্বারটা যদি বি নাম্বারটা না থাকতো তখন কারেক্ট হতো, বাট যেহেতু অধিক অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানই এখানে দেওয়া আছে, তাই অবশ্যই এখানে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার। ওকে, তো এই নাম্বারটা কখন দিতাম, যদি আমাদের 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দেয়া না থাকতো। অনেক ক্ষেত্রে কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যখন দেখা থাকে তখন শুধুমাত্র একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দেয়, সবগুলা দেয় না, এখানে যেহেতু সবগুলাই দেয়া আছে আমরা সবগুলাই দাগাবো। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন যাই। 8 নাম্বার নিচের কোনটি আলফা কণা। আচ্ছা, তো আলফা কণা নিচের কোনটি। তো দেখো ভাইয়া আমরা যদি একটা কথা বলি যে সাপোজ যে আলফা কণা, তো আলফা কণা সম্পর্কে কিছু জিনিস আমরা জানবো, যে আলফা কণা হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমরা একটা আলাদা পেজে এটা দেখার ট্রাই করবো। আচ্ছা, তো আমাদের কয়েকটা কণা আছে আলফা বিটা গামা, এই আলফা বিটা গামার মধ্যে আলফা হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা মানে কি হিলিয়াম 2+ কণা যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। ওকে, অন্যভাবে বললে
হিলিয়াম নিউক্লিয়াসকেই আমরা বলতেছি আলফা কণা। বুঝি নাই হয়তো বা কি বললাম, হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলতেছি আলফা কণা। অর্থাৎ হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন বাদ যায় তখন যে কণাটা থাকে সেটাকে আমরা বলতেছি আলফা কণা। আচ্ছা, তো বিটা কণা, তো বিটা কণার সংকেতকে আমরা কিভাবে লিখি? বিটা হচ্ছে একটা মূলত একটা ইলেকট্রন। বিটা তো যেহেতু একটা ইলেকট্রন, তার ভর শূন্য, এবং বিটা কণা যখন বের হয় তখন কিন্তু একটা প্রোটন দিয়ে যায়, একটা প্রোটন দিয়ে যায়। একটা নিউট্রন থেকে ভেঙে একটা প্রোটন এবং একটা বিটা কণা, অর্থাৎ একটা ইলেকট্রন এবং একটা প্রোটন তৈরি হয়, এবং এই ইলেকট্রনটাকেই আমরা বলতেছি বিটা কণা। যেহেতু বিটা কণা বের হওয়ার সময় একটা প্রোটন দিয়ে যায়, অর্থাৎ ছেড়ে যায়, নিউট্রন ভেঙে একটা প্রোটন ছেড়ে যায়, সেজন্য এখানে আমরা -1টা অ্যাড করি। অত কিছু বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো বিটা কণার ক্ষেত্রে আমরা এই -1টা যুক্ত করি। আর গামার হচ্ছে এটার ভর সংখ্যাও শূন্য, এটার চার্জও শূন্য। ওকে, আচ্ছা, এখন কিছু বিষয় এখানে আমাদের জানা লাগে। প্রথম কথা হচ্ছে ভরের যে ক্রম, ভরের ক্রমটা জানা লাগে। মনে রাখবা আলফার ভর সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বিটা, তারপর গামার তো কোনো ভরই নেই। ওকে, এটা একটা তড়িৎ, এটা একটা এটা একটা রশ্মি। ওকে, তো এটা একটা রশ্মি। তারপর হচ্ছে গতি। ওকে, গতির ক্ষেত্রে মনে রাখবা এই যে আলফা বিটা গামার মধ্যে এটা ভরের উল্টা। যেহেতু ভর বেশি সেহেতু আলফার গতি সবচেয়ে কম, আলফা থেকে ভর যেহেতু বিটার একটু বেশি, তাই গামার থেকে বিটা কম। বুঝতে পারছো তো? তো যেহেতু ভর বেশি তাদের গতি অবশ্যই কম হবে, এই হিসাবটা একটু মনে রাখবা। আর ভেদন ক্ষমতা বললেও সবচেয়ে বেশি হচ্ছে গামার। এখন আরো একটা প্রশ্ন আমাদের খুব আসে যে এই ইয়াগুলার মধ্যে আমাদের যখন কি বলে কোন একটা ক্ষেত্র দ্বারা, চৌম্বক ক্ষেত্র দ্বারা বা বাহ্যিক ক্ষেত্র দ্বারা, বাহ্যিক ক্ষেত্রের প্রভাব, বাহ্যিক ক্ষেত্রের প্রভাব। এখন এই বাহ্যিক ক্ষেত্রের প্রভাব আমাদের কি হতে পারে? দেখো ভাইয়া, আলফা বিটা গামা এগুলোর মধ্যে আলফার কিন্তু চার্জ আছে 2+, বিটারও কিন্তু কাইন্ড অফ, এটা যেহেতু একটা ইলেকট্রন, তাই এটার অবশ্যই চার্জ আছে। তার মানে এইটা এবং এইটা, মানে আলফা এবং বিটা, এই দুইটার কি আছে? চার্জ আছে। এই দুইটার চার্জ থাকার জন্য বাহ্যিক প্রভাব আলফারও আছে, এবং বিটার আছে, কিন্তু এই গামার কোনো বাহ্যিক প্রভাব নাই। ওকে, মানে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত আলফা বিটা হয়, কিন্তু গামা কোনো ধরনের আকর্ষিত বা বিকর্ষিত হয় না। ওকে, তো আবারও বলতেছি যে ভরগুলা ইম্পর্টেন্ট। ভর কিন্তু গামার ভর কিন্তু শূন্য, এটাও আসে। গামার পাশাপাশি আরেকটা আছে আমাদের এক্স-রে এর মধ্যে আর গামার মধ্যে কিন্তু অনেকটা আমাদের মিল আছে, বুঝছো? মিলটা কিরকম? গামার যেরকম ভর নাই, এক্স-রে এর কোনো ভর নাই। ওকে, তারপর এক্স-রে এরও গতি বেশি, এবং একইভাবে এক্স-রে এর কোনো চার্জ নাই, এবং এক্স-রে কোনো বাহ্যিক ক্ষেত্রের কোনো প্রভাব এক্স-রে এর মধ্যে কিন্তু আমাদের নাই। বাহ্যিক কোনো প্রভাব কি আমাদের এক্স-রে এর মধ্যে নাই। এগুলো একটু মনে রাখো আর কি, মাঝে মাঝে এক্স-রে দিয়েও দিতে পারে। আচ্ছা, তো মূলত আমাদের এই তিনটা লাগে। আমরা যদি প্রশ্নে ফিরে যাই, আমরা প্রশ্নে গেলে আরো ভালো বুঝবো। তো দেখো ভাইয়া, আমাদের বলতেছে যে নিচের কোনটি আলফা কণা, তাই তো? তো আমরা তো মানে অনেক কিছু দেখে ফেলছি, এখন আর মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আমরা বলছিলাম হিলিয়াম 2+ কণাকে আমরা বলতেছি আলফা কণা। তোমাকে অনেক কিছু দিয়ে করার ট্রাই করবে, ওগুলোর দিকে তাকাবা না। হিলিয়াম 2+ কণাকে আমরা বলতেছি কি? আলফা কণা। আচ্ছা, তারপর 9 নাম্বার, গামা রশ্মির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? দেখছো, মাত্র পড়িয়ে আসলাম যে গামা রশ্মি সম্বন্ধেও কিন্তু আমাদের লাগে। তো গামা রশ্মির ক্ষেত্রে আমাদের কোন উক্তিটি সঠিক? ধনাত্মক আধানযুক্ত পাত দ্বারা বিক্ষিপ্ত হয়। আমরা তো বলছিলাম গামা রশ্মি বিক্ষিপ্ত হয় না, এত প্রশ্নই ওঠে না। ঋণাত্মক আধানযুক্ত পাত দ্বারা বিক্ষিপ্ত হয়, উত্তর হচ্ছে না। সি নাম্বার, বাহ্যিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে রাইট। গামা রশ্মি কোনো বাহ্যিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে না। এটা একটি ইলেকট্রন। গামা কি একটা ইলেকট্রন? না, বিটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, আমরা দেখছিলাম। ওকে, তাহলে আমাদের এখানে आंसर হবে সি নাম্বার। ওকে, এখানে জিনিসগুলো একটু সাজিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার মনে হয় না খুব আমি যেভাবে বলছি তার থেকে বেশি কিছু দরকার আছে। তো দেখো ভাইয়া, আলফা কণা হচ্ছে একটা ধনাত্মক কণা, বুঝাই যেতেছে, কারণ হিলিয়াম 2+ কণা এটা। বিটা কণা এটা হচ্ছে একটা ইলেকট্রন, তার মানে এটা ঋণাত্মক কণা। গামা রশ্মি আমরা বলছিলাম এটা হচ্ছে নিরপেক্ষ। এক্স রশ্মি এটাও বলছি এটা হচ্ছে আমাদের কি? নিরপেক্ষ। এছাড়া দেখো ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্য কি নাই? এই তরঙ্গ দৈর্ঘ্য লাগে না, একটা বাদ দাও। তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের প্রভাব বিচ্যুত হবে অবশ্যই, যেহেতু এটার চার্জ আছে, এটাও বিচ্যুত হয়। কিন্তু গামা রশ্মি এবং এক্স-রে কোনোটাই কি হবে না, আমাদের বিচ্যুত হবে না। একইভাবে আধানের ক্ষেত্রে গামা রশ্মি এবং এক্স-রে কোনো কি নাই? আধান নাই। এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখবা। আর ভরের ক্ষেত্রে এক্স রশ্মির কোনো ভর নাই এবং গামা রশ্মির কোনো ভর নাই, পক্ষান্তরে বিটা কণা এবং আলফা কণার ভর আছে। এতটুকু জানো, খুব একটা বেশি জানার আমাদের প্রয়োজন নাই। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। এখন আমাদের নেক্সট প্রশ্ন 10 নাম্বার। দেখো ভাইয়া, 4f অরবিটালের একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? আচ্ছা, তো 4f অরবিটালের জন্য 4f অরবিটালের কোন, তো আমরা বের করি। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে n এর মান 4, বোঝাই যাচ্ছে। f এর জন্য l এর মান কি হতে পারে? l এর মান আমরা জানি কি 0 1 2 3। f এর জন্য কিন্তু মানে l এর মান হয় সব সময় 3। ওকে, তো এগুলো কিন্তু আমরা জানি। তার মানে এখানে l এর মান যেহেতু আমাদের 3 হবে। ওকে, দেখো ভাইয়া,
এখানে এল এর মান হবে কি আমাদের 3 যেহেতু এফ দেওয়া আছে। তারপর বলছে 4f অরবিটালের একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিচে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক হবে। এখন এল এর মান 3 এর জন্য আমাদের এম এর মান কি হতে পারে, এম এর মান -3 থেকে +3 পর্যন্ত, অর্থাৎ +-3 +-2 +-1 এবং 0 এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে, এবং স্পিন কিন্তু কি হতে পারে +½ বা -½ যে কোনো একটাই কিন্তু হতে পারে। তো এখানের জন্য কোনটা হবে, আমরা একটু অপশন বাদ দিয়ে ইয়া করার ট্রাই করবো। দেখো ভাইয়া প্রথমটা দেখো কারেক্ট না, কেন কারেক্ট না, তুমি দেখো এন এর মান 4 আছে, এল এর মান 3 আছে, ওকে এন থেকে এল এর মান 3 কম, ওকে, বাট এল থেকে কখনো এম এর মান বেশি হতে পারবে না। এখানে এল থেকে এম এর মান বেশি, এটা কখনোই হবে না। কারণ কি ভাইয়া, এম এর মান নির্ভর করে এল এর মানের উপর, কারণ কি এম এর সূত্র হচ্ছে -l থেকে +l পর্যন্ত যতগুলো আছে, কিন্তু এল থেকে বড় কোনো মান তো এম এ গ্রহণযোগ্য হবে না, আমরা যেগুলো দেখলাম, ওকে, তো সেজন্য কি হবে না, এটা কারেক্ট না। বি নাম্বারটা যদি দেখি, এন এর মান 4, এল এর মান 2, এখানে কি এল এর মান 2, এখানে তো 4f আছে, এল এর মান 2 হলে তো ডি হওয়ার কথা, তাই না, তো এফ এর জন্য তো এল এর মান 3 হওয়ার কথা, তাহলে এল এর মান এখানে যেহেতু 3 নাই, এজন্য এটাও কি ক্রস। সি নাম্বারটা যদি দেখি, এন এর মান 4, এল এর মান 3, এম এর মান +1, এটার মান, তুমি দেখো সবগুলো কিন্তু ঠিক আছে, এন এর মান 4, এল এর মান 3 এখানে হবে, ওকে, এবং 3 এর মধ্যেই কিন্তু এই সবগুলা মানের মধ্যেই কিন্তু +1 আছে এবং এখানে কিন্তু +½ আছে, ওকে, +½ -½ যে কোনো একটা দিলেই হলো, ওকে। তো ডি নাম্বারটা কেন হবে না ভাইয়া, দেখি তো, যে এন এর মান 4, এল এর মান 3, এই যে দেখো এখানে আবার -4 দিছে, যা কিনা এল এর মান 3 হতে বেশি, এল এর মান 3 হতে বেশি কখনো এম এর মান হবে না, এই জন্য এটা হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে কি আমাদের সি নাম্বার। বুঝতে পারছি কেন, হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা 11 নম্বর, পানিতে দ্রবীভূত একটি দ্রবণে ব্যারিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অদক্ষে পড়ে, যা জলীয় লঘু HCl এ অদ্রবণীয়। দ্রবীভূত লবণের অ্যানায়ন কোনটি? আমাদের পরীক্ষায় দুইটা খুব বেশি আসে, বুঝছো, একটা হচ্ছে কার্বনেট আয়ন আর একটা হচ্ছে সালফেট আয়ন। তো আমরা যদি একটু দেখি কোনটা কার্বনেট আয়ন কোনটা সালফেট আয়ন, আমাদের পরীক্ষায় যে জিনিসটা বেশি আসে একটা হচ্ছে কি কার্বনেট আয়ন, আরেকটা হচ্ছে কি আমাদের সালফেট আয়ন। এই দুইটা আয়নের মধ্যে মনে রাখবা এই দুইটাই বেরিয়াম নাইট্রেটের সাথে আমাদের বিক্রিয়া করে, বেরিয়াম নাইট্রেট। আচ্ছা বুঝে নিও, এই বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়ার পর এটা যেটা দেয় এটা হচ্ছে একটা সাদা বর্ণের একটা দ্রবণ দেয়। এখন দুইটাই যেহেতু সাদা বর্ণ দিতেছে, আমরা আসলে দেখে বুঝতে পারি না কোনটাতে কার্বনেট আয়ন আছে কোনটাতে সালফেট আয়ন আছে। এটা বোঝার জন্য এটার সাথে আমরা HCl মেশাই, আর এই HCl মেশালে এটা দুইটা ভিন্ন ধরনের দেয়। এক হচ্ছে এই যে কার্বনেট আয়ন এটা বিক্রিয়া করে বুদবুদ আকারে ছড়িয়ে যায়, আর এই সালফেট আয়ন অদ্রবণীয় অবস্থায় থাকে, কোনো ধরনের বিক্রিয়া করে না। আমরা থেকে আরো ভালোভাবে দেখাই। আচ্ছা দেখো ভাইয়া, আমরা বলতেছিলাম কি এই যে এই কার্বনেট আয়নটা এটা বেরিয়াম নাইট্রেটের সাথে আমরা প্রথমে বিক্রিয়া করালাম, দুইটাকেই আমরা বেরিয়াম নাইট্রেটের সাথে আমরা বিক্রিয়া করাই। আমাদের বই এই দুইটাই আছে, আমরা বাকিগুলো নিয়ে দেখবো না, কারণ আমরা জানি আগে থেকে যে এই আসতে এই দুইটা থেকেই আসবে। এই দুইটার সাথে বিক্রিয়া করার পর আমরা সাদা অদক্ষেপ পাবো বা সাদা বর্ণের একটা দ্রবণ পাবো। এই দুইটার সাথে যদি আমরা কার্বনেটের সাথে যখন আমরা HCl যুক্ত করব তখন সেটা কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি করবে। তখন আমরা এটা দেখে এই বুদবুদ দেখে আমরা বুঝতে পারবো, যেহেতু চেঞ্জ আসছে এটা থেকে বুঝতে পারবো এখানে কার্বনেট আয়ন আছে, সালফেট আয়ন নাই। অন্যভাবে এই সাদা আয়নটাতে যখন HCl দিব তখন এটা অদ্রবণীয় অবস্থায় থাকবে বা কোনো ধরনের রিয়েক্ট করবে না। ওকে, তো কোনো ধরনের রিয়েক্ট না করার ফলে বা অদ্রবণীয় থাকার ফলে আমরা এখানে বুঝতে পারি আসলে এখানে সালফেট আয়ন আছে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছো, তোমাদের বোঝাই যেতেছে। এখানে বলতেছে যে অদ্রবণীয় অবস্থায় আছে HCl মেশানোর কারণে। প্রথমে বেরিয়াম নাইট্রেট যোগ করছে, সাদা অদক্ষেপ হয়েছে, ওকে, তার মানে কি এখানে কার্বনেট বা সালফেট আয়ন যে কোনো দুইটার মধ্যে একটা হবে। যেহেতু সাদা অদক্ষেপ পাইছি বেরিয়াম নাইট্রেট যোগ করার পর, তার মানে এখানে কার্বনেট অথবা সালফেট আয়ন যে কোনো একটা আছে। এখন সাদা অদক্ষেপ যেহেতু বুঝতে পারতেছি না, এই জন্য HCl যুক্ত করলাম। HCl যুক্ত করার পর যেহেতু অদ্রবণীয়, আমরা বুঝে গেলাম যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হয় নাই, আমরা বুঝে গেলাম এখানে অবশ্যই সালফেট আয়ন আছে। ওকে, তাহলে আমাদের এখানে आंसर হবে বি নাম্বার। ওকে, তো এখানে এই জিনিসটাই বলছে, তোমরা একটু দেখতে পারো। আচ্ছা 12 নাম্বার, নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? শক্তি সবচেয়ে বেশি ক্ষেত্রে আমরা কিভাবে পড়ছিলাম যে রাহুলস মানে রেডিও ওয়েভ, যেটা রাহুলস মম মানে মাইক্রোওয়েভ, ইজ মানে আইআর, ভিজিটিং মানে ভিজিবল, ভিজিটিং আঙ্কেল মানে ইউভি, জেভিয়ার্স এক্স-রে, গার্ডেন জি। কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যায় এগুলো। আচ্ছা, তো এখানে বলছে কোন বিকিরণের মধ্যে শক্তি সবচেয়ে বেশি। আমরা বলছিলাম কি গামা রের শক্তি সবচেয়ে বেশি হয়। এই যে গামা রে এটার শক্তি কি সবচেয়ে বেশি এবং ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, কিন্তু তার কি কম, ল্যামডাটা কম।
তার কি কম, ল্যামডাটা কম। এখানে বলছে শক্তি সবচেয়ে বেশি, তার মানে গামারে শক্তি বেশি। এখানে কি গামারে অপশনে আছে, উত্তর হচ্ছে গামা কিন্তু নাই, তার মানে গামা বাদ দিয়ে চিন্তা করবো। এক্স রে কি আছে, উত্তর হচ্ছে নাই। ইউভি আলট্রাভায়োলেট এটা কি আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তাহলে সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এভাবে মানে দেখে দেখে আসবো যে কোনটা আমাদের অপশনে আছে, অপশনে যেটা প্রথম আছে সেটা আমরা অ্যান্সার করবো। ওকে, তো আলট্রাভায়োলেট হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, শক্তি কোনটার বেশি, আলট্রাভায়োলেট। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে, এগুলো আসলে খুব একটা আমাদের লাগে না, আমি যেভাবে বলছি এভাবেই কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, তো আমরা নেক্সট প্রশ্ন দেখবো। 13 নম্বর, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান আলোকে অঞ্চলে দেখা যায়? সো এগুলা কিন্তু খুব সহজে আমরা মানে মনে রাখতে পারি। কিভাবে ভাইয়া, যদি আমরা একটু দেখি, আমরা এগুলো সিরিয়ালি মনে রাখবো। ওকে, প্রথমে আমরা লিখবো লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট এবং ফ্রন্ট, সাথে হামপ্রিসও আছে, ওগুলো আমরা আপাতত না রেখি, ওটা খুব একটা লাগে না। দেখো ভাইয়া, লাইমেন এবং বামার এই দুটা একটু মনোযোগ দিয়ে দেখবা। মনে রাখবা, লাইমেন সিরিজে আমরা আলট্রাভায়োলেট বা ইউভি রে দেখতে পাবো, ইউভি রশ্মি এখানে আমরা দেখতে পাবো, এই রেঞ্জের আলো আমরা দেখতে পাবো। বামারে আমরা দৃশ্যমান আলো দেখতে পাবো, এখন এই লাইমেন এবং বামার বাদে বাকি যেগুলো আছে সবগুলাতে আমরা আইআর বা ইনফ্রারেড দেখতে পাবো, ইনফ্রারেড ওকে, বা অবলোহিত আলো দেখতে পাবো। তার মানে লাইমেনে আমরা আলট্রাভায়োলেট রে দেখবো, বামারে দৃশ্যমান, এই দুইটা বাদে বাকি যা কিছু আছে সবকিছুতে আমরা ইনফ্রারেড দেখবো। সিরিয়ালে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা মানে বের করা অনেক বেশি সহজ, তোমরা মুখস্থ করে ফেলবা। লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফ্রন্ট এবং হামফ্রিস, হোপফুলি অনেকের এটা মুখস্থ। আচ্ছা দেখো, তো এই যে এখানে বলছে কি আমাদের কি চাইছে, যে দৃশ্যমান আলো চাইছে না? তো দৃশ্যমান আলো আমরা মাত্র কি দেখে আসলাম, বামার। দৃশ্যমান আলো কি, বামার। আর ইউভি কি ছিল, লাইমেন। ইউভি কি ছিল, এই যে লাইমেন, এটা কি ইউভি, মাত্রই তো দেখে আসলাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি নাম্বার, বামার। ওকে, তো হোপফুলি আর ভুল হবে না। 14 নম্বর বলতেছে যে দুইটা এই যে সেম ভাবে আইসোটোপ আইসোটোন থেকে আসছে, তো আমরা দেখি আমরা বোঝা উচিত আমাদের। দেখো ভাইয়া, 30 31 ভর সংখ্যা মিল নাই, বুঝে গেলাম। 14 15 প্রোটন সংখ্যাও মিল নাই। এখন যেহেতু দুইটাই মিল নাই, তার মানে বোঝাই যেতেছে এদের যে বিয়োগফল এটা মিলবে। তো দেখি আমরা 30 থেকে 14 বিয়োগ দিলে 16, 31 থেকে 15 বিয়োগ দিলে 16, তার মানে কি এদের প্রোটন সংখ্যা এদের নিউট্রন সংখ্যা মিল। এদের নিউট্রন সংখ্যা যেহেতু মিল, এই জন্য এরা কি হবে আমাদের আইসোটোন, ওকে, তো হোপফুলি এটা নিয়ে খুব একটা কারো বেগ পাওয়ার কথা না। আচ্ছা 15 নাম্বার, শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কোন মৌল? নীলাভ সবুজ বর্ণ, তো প্রথম কথা হচ্ছে আমরা সোডিয়ামকে দেখছিলাম কি আমাদের সোনালী হলুদ, মানে কাছাকাছি সবুজ দেখে অনেকে ভাবতে পারে এটা তো সোডিয়াম হওয়ার কথা, বাট উত্তর হচ্ছে না। আমি কিন্তু বলছিলাম যে কপার যেটা আছে এটা কিন্তু নীল মানে কি, এটা হচ্ছে নীলাভ সবুজ। কপার হচ্ছে কি আমাদের নীলাভ সবুজ। তো বাকিগুলো আমরা একটু দেখবো। দেখো ভাই, এখানে সবকিছু দেওয়া আছে। যে দেখো ভাই, বেরিলিয়ামকে এখানে কি বলছে, বেরিলিয়াম হচ্ছে কাঁচা আপেলের ন্যায়, বেরিলিয়াম হচ্ছে আমাদের কাঁচা আপেলের মতো সবুজ, এটা হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ। ক্যালসিয়াম, আমরা বলছিলাম ক্যালসিয়াম হাড্ডি চিবাইলে, এই যে হাড্ডি আমরা যখন হাড্ডি যখন আমরা চিবাই তখন এখানে ক্যালসিয়াম থাকে, তার মানে ইটের ন্যায় লাল আমরা দেখতে পাই। তারপর হচ্ছে স্ট্রংশিয়াম শব্দটাই কেন যেন আমার কাছে টকটকে একটা ভাব আসে, স্ট্রংশিয়াম সূর্য বা টকটকে একটা ভাব আসে, স্ট্রংশিয়াম, তুমি উচ্চারণ করে দেখবা, তো এটা দেখলেই আমার মনে পড়ে যেটা হচ্ছে টকটকে লাল বা ক্রিমসন রেড, এটাও কিন্তু অনেক জায়গায় থাকে ক্রিমসন রেড। তারপর হচ্ছে রেডিয়াম, এটা খুব একটা লাগে না, তাও দেখতে পারো রেডিয়াম, রতে রেড, রতে কি রেড, এই রেড মানে কি লাল, তার মানে এটা কি দেখাবে আমাদের লাল দেখাবে। তারপর হচ্ছে কপার তো আমরা বলছিলাম কপারের যা কিছু দেখবা, কপারের লবণ দেখো, কপারের মানে দ্রবণ দেখো, সবকিছু বেশিরভাগ ক্ষেত্রে তুমি নীলই পাবা। ওকে, তার মানে কপার এটা তোমাকে আলাদাভাবে মনে রাখার কিছু না, কপার এটা সবাই জানে নীল। তোমরা এইচএসসিতে দেখে আসছো, তোমরা যে লবণটা নীল দেখছো এটাকে ভাবছো কি কপারের মানে কপারের লবণ, তোমরা দেখেই বোঝা যায়। ওকে, তাহলে কপার কি সবুজ নীল। এখন এটা তো শিক্ষা পরীক্ষায় আমরা বর্ণগুলা দেখলাম। এখন এই বর্ণগুলোর ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে আমাদের কি বর্ণ দেখা যায়? নর্মাল খালি চোখে আমরা এই বর্ণগুলো দেখি, বাট কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে কিন্তু এরা আবার অন্য একটা বর্ণ ধারণ করে। কি বর্ণ ভাইয়া? সবগুলোর ক্ষেত্রে কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে অর্থাৎ স্ট্রংশিয়াম, রেডিয়াম, কপার বা বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সেমই থাকে, বাট এখানে বেরিয়াম আর বেরিয়াম 2+ এই দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে ভাবে মনে রাখবো, বুঝছো, যে লাশটাকে আমরা একটু এইভাবে দেখি, ঠিক আছে? তো লাশ কেন বললাম ভাইয়া? এই যে ক্যালসিয়াম এখানে প্রথম কথা হচ্ছে স্বাভাবিক অবস্থায় লাল দেখায়, এই জন্য লতে লাশ আর সেটা সবুজ, তার মানে ক্যালসিয়াম স্বাভাবিক অবস্থায় লাল, কোবাল্ট ব্লু গ্লাসের মধ্যে সবুজ।
এই জন্য লাশ, ক্যালসিয়াম লাশ, এভাবে মনে রাখতে পারো। স্বাভাবিক অবস্থায় লাল, কোবাল্ট গ্লুকোজের মধ্যে কি সবুজ। একইভাবে ব্যারিয়ামটা কাঁচা আপেলের মতো সবুজ, এটা এখানে সবুজ দেখাবে, আর ইয়াতে কোবাল্ট গ্লুকোজের ক্ষেত্রে একটু নীল কালারে সবুজ হয়ে যাবে। এটা তো একটু বুঝতেই পারতেছো। তো তোমাদেরকে আরেকটা জিনিস একটু যদি আমি একটু দেখাই, যে সাপোজ আমাদের এই শিক্ষা পরীক্ষা বর্ণ দেয় না কোন কোন মনে রাখবা শিক্ষা পরীক্ষায় আমাদের যে কি বলে বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, এই দুইটা আমাদের কি করে না, আমাদের বর্ণ দেখায় না। বা অন্যভাবে যদি আমি বলি, এই 2+ গুলা ছাড়াও দেখানো যায়, ব্যারিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা আমাদের শিক্ষা পরীক্ষায় কোনো ধরনের বর্ণ প্রদর্শন করে না। উত্তর হচ্ছে ভাই, মানে প্রশ্ন হচ্ছে ভাই কেন এগুলা কোনো ধরনের বর্ণ দেখায় না। আচ্ছা, শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে আমরা কি বললাম, যে কোনো একটা বার্নারের মধ্যে আগুন জ্বলে, এখানে কি হয়, একটা স্ট্যান্ড দ্বারা একটা মানে দ্বারা ধাতব দ্বারা কি করা হয়, HCl মিশ্রিত একটা লবণ একটা এখানে দেওয়া হয়। দেওয়ার ফলে কি হয়, এই ধরো সোডিয়ামের কথাই বলি, সোডিয়াম কি করে আমাদের উত্তেজিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে চলে যায়, এবং নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে যাওয়ার পর যখন তারা আগের অবস্থায় ফিরে আসতে চায়, তখন তারা শক্তি বিকিরণ করে। আর এই শক্তি বিকিরণের ফলে একটা আলো আমরা দেখতে পাই, আর সেই আলোটাকেই আমরা বলছি শিক্ষা পরীক্ষার বিভিন্ন ধরনের বর্ণ। এখানে যদি শক্তি বিকিরণ করতে হয়, তখন অবশ্যই একটা স্টেট হতে ইলেকট্রনকে উপরের শক্তি স্তরে যেতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বেরিয়াম এবং ম্যাগনেসিয়ামকে এত সহজে উত্তেজিত করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনকে নেওয়া সম্ভব হয় না। যেহেতু এটা একটু কঠিন কাজ, বা এত পরিমাণ শক্তি সাধারণত শিক্ষা পরীক্ষা যে মানে যে দেওয়া হয়, যে পরিমাণ তাপ দেওয়া হয়, এটা যেহেতু এনাফ না, এই জন্য বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম উত্তেজিত হয় না, এবং তারা উত্তেজিত হয়ে উপরের শক্তি স্তরে যাওয়ার পর যে নিচের শক্তি স্তরে আসার কথা, কোনো ঘটনাই ঘটে না। অর্থাৎ এখানে ইলেকট্রন ধাপান্তর না ঘটার কারণে কোনো ধরনের শক্তি নির্গত হয় না। শক্তি নির্গত হয় না মানে কি, কোনো ধরনের বিকিরণ হয় না। আর কোনো ধরনের বিকিরণ হয় না মানে আমরা কোনো ধরনের আলো দেখতে পাই না। তো এই জন্য বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম এই দুইটা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো ধরনের যে বর্ণ, এটা কিন্তু আমাদের দিবে না। এগুলো একটু আমরা খেয়াল রাখবো। এটাও কিন্তু মাঝে মাঝে আসে যে কারা শিক্ষা পরীক্ষায় কোনো ধরনের বর্ণ দেয় না, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই যে এখানেই কিন্তু আছে, এই ম্যাগনেসিয়াম কিন্তু কোনো ধরনের বর্ণ দিবে না। ওকে, তো এখানে আমাদের আনসার কি, নীলাভ সবুজ বলছে, এটা অবশ্যই কপার। আচ্ছা, তো 16 নাম্বার, নিচের কোন লবণটি জলীয় দ্রবণে বর্ণহীন? জলীয় দ্রবণে বর্ণহীন আমরা কিন্তু সবগুলাই দেখে আসছি, যে কপারের দ্রবণ এটা নীল অনেক ক্ষেত্রে নীলাভ সবুজও হয়। ফেরাস সালফেট এটা সবুজ কালারের হয়ে থাকে। জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না। ওকে, জিঙ্ক 2+ কিন্তু অবস্থান্তর মৌল না। আমরা একটু পরে দেখবো যদিও এটা, হ্যাঁ, আমরা আপাতত এটা আলোচনা না করি। তো জিঙ্ক মনে রাখা আপাতত, যে এটা অবস্থান্তর মৌল না, আমরা একটু পরে এটা আলোচনা করতেছি। তো এটা যদি অবস্থান্তর না, এই জন্য কিন্তু এটা সাদা দিবে, রঙিন কোনো যৌগ দিবে না, এটা সাদা বর্ণ দিবে। কিন্তু আমরা কোথাও কিন্তু নিকেলের কথা পড়ি নাই সাধারণত। ওকে, মানে নিকেলের কথা কিন্তু আমরা নর্মালি পড়ি না। তো এটা জাস্ট মনে রাখবে এভাবে, যে কোন লবণটি জলীয় দ্রবণে বর্ণহীন, এটা হচ্ছে আমাদের নিকেল। তো এখানে সবগুলা দেওয়া আছে। নিকেল সালফেট হচ্ছে বর্ণহীন, জিঙ্ক সালফেট সাদা, কপারের আর ফেরাস এই দুইটা কি হবে আমাদের সবুজ। আচ্ছা, 17 নাম্বার, একইভাবে আইসোটোপ, আইসোটোন থেকে প্রশ্ন আসছে। তো দেখেই তোমাদের বোঝা উচিত, এই দুইটা যেহেতু ভর সংখ্যা মিলে গেছে, তার মানে এরা পরস্পরের কি আইসোবার। বাট উত্তর হচ্ছে, অপশনগুলোর দিকে তাকালে এরকম কিছু চায় নাই, অন্য কিছু চাইছে। তো দেখো ভাইয়া, এখানে প্রোটন সংখ্যা দেখো 18, এটার 19। এদের পার্থক্য কত? এদের পার্থক্য, এটার হচ্ছে 19 হবে, কি হবে, এটার হচ্ছে এটা হচ্ছে 22, এটা হচ্ছে কি 21। তো যাই বলি এখানে, মানে ভর সংখ্যা যেহেতু আমাদের নির্ণয় করতে হচ্ছে না, তাই আমরা অন্যভাবে দেখবো। দেখো ভাইয়া, কোনটির সংখ্যা সমান চাইছে? এখানে কি ইলেকট্রন সমান হবে? কখনো কি আর্গনের ইলেকট্রন আর পটাশিয়ামের ইলেকট্রন সমান হবে? উত্তর হচ্ছে না। এখানে যেহেতু মানে আর্গন হচ্ছে 18, পটাশিয়াম কি 19, তাই এদের কি না, ইলেকট্রন সমান না। আচ্ছা, এদের কি নিউট্রন সমান? মাত্র দেখলাম যে এদের পার্থক্য সেম না, তার মানে এদের নিউট্রন সমান না। এদের কি প্রোটন সংখ্যা সমান? একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 19, এদের কি প্রোটন সংখ্যা সমান? উত্তর হচ্ছে না। কিন্তু এদের কিন্তু নিউক্লিয়ন সংখ্যা সমান। কিভাবে বুঝলাম ভাইয়া? তোমরা কি জানো যে নিউক্লিয়ন সংখ্যার আরেকটা নাম হচ্ছে ভর সংখ্যা? এই নিউক্লিয়ন সংখ্যার আরেকটা নাম হচ্ছে কি আমাদের ভর সংখ্যা। এদের কিন্তু ভর সংখ্যা সমান, 40 দুইটার কিন্তু ভর সংখ্যা সমান। তার মানে এখানে অ্যান্সার হবে কি নিউক্লিয়ন সংখ্যা। এখানে একটু প্রশ্নটা ঘুরাই দিছে, ভর সংখ্যা না বলে নিউক্লিয়ন সংখ্যা বলছে, কোনো সমস্যা নেই ভাইয়া। আমাদের অ্যান্সার হবে কি আমাদের সি নাম্বার। ওকে, তো 18 নাম্বার, কোন লবণের জলীয় দ্রবণে লঘু H2SO4 ও সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ উভয়ের সাথে সাদা অদক্ষেপ দেয়। আচ্ছা, তো এটা একটু মনে রাখবো যে সাদা অদক্ষেপ দিবে কে, আমাদের হচ্ছে বেরিয়াম ক্লোরাইড যেটা আছে, এই বেরিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের সাদা অদক্ষেপ দিয়ে থাকে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বেরিয়াম ক্লোরাইড। ওকে, তো এখন আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের এমসিকিউ সমূহ সমাধান করব। দেখো ভাইয়া, আমাদের প্রথম প্রশ্ন এখানে বলতেছে, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? ওকে, সো কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, এটা বোঝার জন্য আমরা জানি কি, একটা পর্যায় সারণীর মধ্যে আমরা যখন বাম থেকে ডানে যাই, তখন কি করে আমাদের আকার কমে, উপর থেকে নিচে গেলে আমাদের আকার বাড়ে। উপর থেকে নিচে গেলে আমাদের আকার
বাড়ে, এটা তো আমরা জানি। বাট এখানে তুমি যদি অপশনগুলোর দিকে তাকাও, আমাদের এই পর্যায় সারণীর এই রুলসটা আসলে প্রয়োজন হইতেছে না। কেন প্রয়োজন হইতেছে না এটা যদি আমরা একটু দেখি, এখানে দেখো ভাইয়া সোডিয়ামের এখানে কয়টা ইলেকট্রন, সোডিয়ামের সচরাচর থাকে কয়টা 11টা ইলেকট্রন, বা একটা চলে গেলে এখানে 10টা ইলেকট্রন আছে। বেরিলিয়াম 2+ এটা হচ্ছে সচরাচর থেকে 4টা, তো 4টা থেকে 2টা চলে গেলে এখানে 2টা ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাস এখানেও একই অপশন 2বার আছে, তো 10টা ইলেকট্রন। ক্যালসিয়াম 2+, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন চলে গেলে এখানে হচ্ছে কয়টা 18টা ইলেকট্রন আছে। তো তুমি কিন্তু সহজেই আলাদা করতে পারবা যে সবচেয়ে কম ইলেকট্রন কোথায় আছে, বেরিলিয়াম 2+-এ। অর্থাৎ আমি বলতে চাইতেছি সবচেয়ে কম শক্তিস্তর হচ্ছে বেরিলিয়ামে। তো যার শক্তিস্তর কম স্বাভাবিকভাবেই তার আকার কম, তো এখানে বেরিলিয়ামের যেহেতু আকার কম বা শক্তিস্তর কম, তাই এর আকার অবশ্যই সবচেয়ে বেশি কম হবে। এখানে আসলে মানে ক্রিটিক্যাল যে চিন্তা ভাবনা, যে একটা ইলেকট্রন কমলে বাড়ে অত চিন্তা ভাবনা করতেছে না, এখানে আসলে আমরা শক্তিস্তর দিয়েই আমরা এটা করতে পারতেছি। তাহলে অ্যান্সার কি হলো, বেরিলিয়াম 2+। কারণ কি ভাইয়া, এখানে অন্যান্যগুলোর থেকে সব বেরিলিয়ামের শুধুমাত্র একটা শেল, এটার শুধুমাত্র কয়টা, এটা শুধুমাত্র একটা শেল। ওকে, একটা শুধু শেল হওয়ায় এটার আকার সবচেয়ে কম হবে, পক্ষান্তরে এটার নিউক্লিয়াসের মধ্যে 4টা প্রোটন সংখ্যা আছে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। তো তারপর নেক্সট 2 নাম্বার, নিচের কোন যৌগে sp3 সংকরিত কার্বন নাই? এখন আমাদের সংকরণের ক্ষেত্রে আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যখন হয় তখন সেটা হচ্ছে sp3 সংকরিত, কার্বন কার্বন ডাবল বন্ড হলে এটা হচ্ছে sp2 সংকরিত, কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে এটা হচ্ছে আমাদের sp সংকরিত। তো এই বেসিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন ভাইয়া বলতেছি, দেখো ভাই এখানে প্রত্যেকটাতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হওয়ায় এখানে কিন্তু CH3 জন্য এটা কিন্তু আমাদেরকে sp3 সংকরিত। আমাদের চাইছে যে কোনটা এমন আছে যেটা sp3 সংকরিত না, sp3 সংকরিত না কোনটা আছে। তো তুমি 1 নাম্বারটা তো আমরা পেলাম। তারপর বি নাম্বারটার দিকে যদি তাকাই, তো আমার এটা দেখো ভাইয়া, বি নাম্বারটা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো এখানে দেখো এটা ডাবল বন্ড হওয়ার কারণে এই কার্বন এবং এই কার্বন এই দুইটা কিন্তু আমাদের sp2 সংকরিত, কিন্তু একইভাবে এই CH3 থাকার কারণে এবং এখানে সিঙ্গেল বন্ড থাকার কারণে এইটা কিন্তু আমাদের এখানে sp3 সংকরিত আছে। আচ্ছা, ডি নাম্বারটা যদি দেখি, এখানে তুমি দেখো এখানে ডাবল বন্ড থাকার কারণে এই কার্বন এবং এই কার্বন কিন্তু আমাদের মানে সংকরিত, sp2 সংকরিত, বাট এখানে শুধুমাত্র CH3 সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত থাকার কারণে এইটা কিন্তু আবার আমাদের sp3 সংকরিত। তাহলে আমরা কি বুঝলাম, যে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই যে বি নাম্বারটা যেটা আছে, এই বি নাম্বারটা কিন্তু আমাদের শুধুমাত্র sp2 সংকরিত। ভাইয়া কিভাবে বুঝলাম না তো আমি। তো আমরা একটা আলাদাভাবে যদি আঁকি, কার্বন কার্বন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, জাস্ট কার্বনগুলো দিয়ে যদি দেখি, তোমরা কি একটা জিনিস জানো যে সিঙ্গেল বন্ডের ডাবল বন্ডের দুই পাশে যে কার্বনগুলো থাকে সবগুলা তার মধ্যে পড়ে, মানে সিঙ্গেল বন্ডটা সেখানে কল্পনা হয় না। তো এই ডাবল বন্ডের কারণে কিন্তু এই কার্বন এবং এই কার্বন দুইটাই কিন্তু আমাদের sp2 সংকরিত, দুইটাই sp2 সংকরিত। একইভাবে এই কার্বন এবং এই কার্বন দুইটাই আমাদের sp2 সংকরিত। তার মানে এখানে 4টা কার্বনই sp2 সংকরিত, এখানে কিন্তু কোনো sp3 সংকরিত কার্বন নাই। ওকে, তাহলে আমাদের এখানে आंसर হবে বি নাম্বার। হোপফুলি বুঝতে পারছো। 3 নাম্বার, ফসফরাস পেন্টাক্লোরাইডের জ্যামিতিক গঠন কোনটি? আমাদের পরীক্ষায় জ্যামিতিক গঠন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সংকরায়নের উপর বেসিক ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি, এবং সংকরায়ন টপিকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের যদি সংকরায়ন ক্লিয়ার নাই, আমি আর একটা ভিডিও আছে সংকরায়নের যত কথা নামে, তোমরা সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। সেটাতে আমরা সংকরায়নের যা কিছু আছে সবকিছু ডিটেইলস আলোচনা করছি। তাও আমি এখানে বলতেছি আসলে তো জ্যামিতিক গঠন বলছে। তো আমরা তো একটা জানি যে প্রথম কথা হচ্ছে কোনো একটা ইয়ার যদি সংকরায়ন নাম্বার 2 হয়, সংকরায়ন নাম্বার যদি 2 হয় তাহলে তার আকৃতি হয় হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক। সংকরায়ন নাম্বার 3 হলে তখন তার ইয়া সাধারণত হয় ত্রিভুজ আকৃতির। ওকে, ত্রিভুজ আকৃতির। তারপর সংকরায়ন নাম্বার 4 হলে এটা হয় চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল, চতুস্থলকীয় বাকি টেট্রাহেড্রাল। সংকরায়ন নাম্বার একইভাবে 5 হলে, সংকরায়ন নাম্বার একইভাবে 6 হলে কোনটা কি হয় তুমি খুব ভালোভাবে বই থেকে দেখে নিবা, আশা করি তোমার জন্য অনেক বেশি সহজ হবে। তো এখানে যেটা ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড তার মানে কি PCl5, এটা সংকরায়ন নাম্বার বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের সংকরায়ন নাম্বার হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে আমরা জানি কি হাফ, এটা যেভাবে করি আর কি। ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তার মানে 5টা একযোজি পরমাণু আছে 5টা, এখানে কোনো ইয়া নাই, তার মানে সংকরায়ন নাম্বার কত? 5। আর সংকরায়ন নাম্বার 5 হলে এটা হয় হচ্ছে আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে আমাদের এখানে आंसर হবে কি ট্রাইগোনাল বাইপিরামিডাল। বইয়ে দেখবা PC3, PCl5, NH3, H2O, BCl3, BeCl2, ওকে, সব কিছুর আকৃতি দেওয়া আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আচ্ছা, 4 নাম্বার, ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত কোনটি? ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত এটা হচ্ছে আমাদের ClO2-। ওকে, এটা একটু মনে রাখবো, ClO2- হচ্ছে কি ক্লোরাইড আয়নের রাসায়নিক সংকেত। 5 নাম্বার, নিচের কোন মৌল যৌগের সর্ববৃহৎ শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে? তার মানে সর্ববৃহৎ শক্তিস্তরে একই সংখ্যক ইলেকট্রন আছে কোনটা? খুব সহজ, তুমি যদি শেষ থেকে আসি,
অক্সিজেনের হচ্ছে 8 মানে 8টা ইলেকট্রন টোটাল, আর এটা হচ্ছে 7টা, তার মানে অবশ্যই শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মিলবে না। কার্বনের হচ্ছে 6টা ইলেকট্রন টোটাল, ম্যাগনেসিয়ামের 12টা। তো আমরা যদি করি ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের শেষ কক্ষপথে তোমার প্রথম হচ্ছে 2টা, পরের ইয়াতে হচ্ছে কয়টা থাকে 4টা, এবং ম্যাগনেসিয়ামের কয়টা থাকবে ওই হিসাবে শেষ শক্তি স্তরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থাকে হচ্ছে 2টা, তার মানে এটারও কি হচ্ছে না, মিলতেছে না। তারপর বি নাম্বারটা যদি দেখি, হিলিয়ামের হচ্ছে 2টা, কার্বনের শেষ কক্ষপথে থাকে 4টা ইলেকট্রন, তাহলে এটাও মিলতেছে না। এ নাম্বারটা যদি দেখি, হাইড্রোজেনের 1টা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তো লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটু ফিগারটা ড্র করি, লিথিয়ামের প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরের শক্তি স্তরে থাকে 1টা, আর প্রখান্তরে হাইড্রোজেনের ক্ষেত্রে এর একটাই শক্তি স্তর এবং এটাতে থাকে কি একটা ইলেকট্রন। তার মানে এই যে লিথিয়ামের যে ইলেকট্রন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, অর্থাৎ এদের শেষ কক্ষপথে মিলতেছে, তার মানে এখানে অ্যান্সার হবে এ নাম্বার। 6 নাম্বার, জেনন XeF4 এ জেনন পরমাণুর হাইব্রিডাইজেশন কি হবে? এখন হাইব্রিডাইজেশন কিভাবে নির্ণয় করি? আমরা তো একটা সূত্র দ্বারা খুব সহজেই নির্ণয় করতে পারি, তাই না? যে প্রথমে কোন একটা মৌলের হাইব্রিডাইজেশন নাম্বারের জন্য, ধরো X হাইড্রোজেন নাম্বার কিভাবে নির্ণয় করি, সেই মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। জেননের যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, এটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা 8টা, এবং জেননের সাথে যেহেতু একযোজি পরমাণু কয়টা আছে, একযোজি পরমাণু আছে 4টা। তো এটা সূত্রটা এরকম, হাফ ইন্টু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি পরমাণু সংখ্যা, তারপর হচ্ছে মাইনাস ধনাত্মক আয়নের মানে ক্যাটায়নের পরিমাণ প্লাস অ্যানায়নের পরিমাণ। এখানে যেহেতু ক্যাটায়ন বা অ্যানায়ন নাই, তাই আমরা এখানে ক্যাটায়ন বা অ্যানায়ন গণনায় আনবো না, যদি থাকতো তাহলে আনতাম। ওকে, তো এখানে এই সূত্রের মাধ্যমে আমরা আসলে হাইব্রিডাইজেশন নাম্বার বের করতে পারি। তো হাফ ইন্টু এটা কি হলো 12, 12 ভাগ 2 মানে হচ্ছে 6। তো কোনো কিছুর হাইব্রিডাইজেশন যদি 6 হয়, তাহলে সেটা কি হয় sp3d2, সেটা হবে কি, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 4টা, টোটাল সংকরণ হচ্ছে 6টা। তো এটা হবে কি sp3d2। এটা কিন্তু d2 sp3ও অনেক জায়গায় মানে ইয়াতে হতে পারে, এটা হচ্ছে আমাদের অনুযায়ী। তো এটা নিয়ে আমার একটা ক্লাস আছে, সেটাতে দেখতে পারে। এখানে যেহেতু কনফিউশন ক্রিয়েট করার মতো অপশন নাই, যেহেতু d2 sp3 নাই, আমরা সেটাতে যাচ্ছি না। একটাই অপশন আছে d2 sp3 দিয়ে, এটা হচ্ছে sp3d2। ওকে, তাহলে এখানে आंसर হবে ডি নাম্বার। এখানে দেখো ভাইয়া, XeF2, XeF4, XeF6 সবগুলার সংকরণ বা অরবিটাল নাম্বার কি আমাদের এখানে দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে এখান থেকে একটু এগুলা ভালোভাবে দেখে নেওয়া, যে sp3d হলে হবে সরল রৈখিক জেনন F2 এর ক্ষেত্রে, তারপর হবে sp3d2 হলে হবে সমতলীয় বর্গাকার, আর sp3d3 হলে হবে পঞ্চভুজীয় পিরামিডীয়। এগুলো একটু তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, 7 নাম্বার, তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি কোনটি? আচ্ছা, আমাদের একটা যে অনেক বেশি ফেমাস তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি আমরা জানি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং এটার মান হচ্ছে 4। কিন্তু অপশনে কিন্তু ভাইয়া ফ্লোরিন নাই, বেশিরভাগ ক্ষেত্রে ফ্লোরিন থাকে, বাট এখানে তো অপশনে ফ্লোরিন নাই। এখন তাহলে ফ্লোরিনের আগে কারা কারা আছে এটা কিন্তু আমরা দেখতে। তো ফ্লোরিনের আমরা বললাম সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের। এখন ফ্লোরিনের আগে আছে অক্সিজেন, এর আগে কার্বন, সরি ফ্লোরিন, তার আগে হচ্ছে অক্সিজেন, তার আগে নাইট্রোজেন, তার আগে কার্বন। ওকে, সো হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোর। তো ফ্লোরিনের হচ্ছে আমাদের 4, আর অক্সিজেনের হচ্ছে তার থেকে 0.5 কম, 3.5। আস্তে আস্তে এদিকে গেলে আরো কমবে। নাইট্রোজেনের হচ্ছে আমাদের 3, কার্বনের হচ্ছে আমাদের 2.5। এভাবে আমরা বের করতে পারি। এছাড়া আমরা কিছু মনে রাখতে পারি যে এইভাবে কার্বন, আয়োডিন এবং সালফার, সিস, এটার হচ্ছে আমাদের 2.5। আবার হাইড্রোজেন আর ফসফরাস, এটার হচ্ছে আমাদের 2.1। এভাবে আমরা মনে রাখতে পারি। HP 2.1। এইভাবে আমরা কয়েকটা মনে রাখতে পারি, মনে রাখাটা ইজি আর কি। সিস, কার্বন, আয়োডিন, সালফার 2.5, আর বাকিগুলো তো এমনিই মনে থাকে আমাদের। আচ্ছা, তড়িৎ ঋণাত্মক মান সবচেয়ে বেশি কোনটির? তো এখানে অপশনগুলোর মধ্যে তুমি সবচেয়ে বেশি ফ্লোরিন তো নাই, তার আগে আছে কি অক্সিজেন, তার মানে এখানে অ্যান্সার হবে কি আমাদের অক্সিজেন। ওকে, তাহলে অ্যান্সার হবে এখানে অক্সিজেন। 8 নাম্বার, নিচের কোন অক্সাইডটি সর্বাধিক অম্লীয়? পরীক্ষায় কিন্তু আমাদের অক্সাইড, কোন অক্সাইডটি কি বা কোন অক্সাইডটি অম্লীয়, কোন অক্সাইডটি ক্ষারীয়, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু স্লাইড থেকে দেখতে চাই, মনে রাখবা আমাদের যে আছে পর্যায় সারণীর, একটা হচ্ছে বাম সাইড আর হচ্ছে পর্যায় সারণীর ডান সাইড। তো পর্যায় সারণীর বাম সাইডে যারা থাকবে, তারা যে অক্সাইড তৈরি করবে, তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষারীয় অক্সাইড তৈরি করে। আর শেষের দিকে যেগুলো থাকে, অর্থাৎ ডান সাইডে যেগুলো থাকে, এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিডিক বা অম্লীয় অক্সাইড আমাদের তৈরি করে। কেন ভাইয়া? কারণ বাম সাইডে যেগুলো থাকে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ধাতু হয়, ধাতুর অক্সাইড ক্ষারীয়, আর ডান সাইডে যেগুলো থাকে এগুলো সাধারণত অধাতু হয়, আর অধাতুর অক্সাইড অম্লীয়। এগুলো একটু সাধারণত মনে রাখবা। তাহলে ক্ষারীয় বোঝার এবং অম্লীয় বোঝার মানে মেইন হচ্ছে বাম সাইডে কোনগুলো আছে আর ডান সাইডে কোনগুলো আছে, বা কোনগুলো ধাতুর অক্সাইড এবং কোনগুলা অধাতুর অক্সাইড। এছাড়া আমাদের পরীক্ষাতে কিন্তু এই অক্সাইডগুলো বাদেও কিছু আছে কি আমাদের কি বলে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড কোনগুলা? নিরপেক্ষ অক্সাইড যদি আমরা দেখি, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। নিরপেক্ষ
অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড আমরা এভাবে বলতে পারি যে একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারি যে কোনো পানি নাই, এই ছন্দ দ্বারা আমরা নিরপেক্ষ অক্সাইড মনে রাখতে পারি। সাপোজ ধরো কোনোতে CO, এটা হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড, NO এটাও একটা নিরপেক্ষ অক্সাইড, পানি H2O এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্সাইড। তো এগুলো একটু আমরা মনে রাখতে পারি। আচ্ছা দেখো তো কোন অ্যাসিড সর্বাধিক অম্লীয়, তো এই যে এটা তো মাত্রই দেখে আসলাম এটা নিরপেক্ষ, তাহলে এটা হবে না। SiO2 হবে না। এই যে P2O5 আছে না, এটা হচ্ছে আমাদের সর্বাধিক অম্লীয়, P2O5টা সর্বাধিক অম্লীয়। এছাড়া আমাদের আরেকটা আছে কি, মানে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইডটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইডের মধ্যে দেখবা Al2O3 এটা আসে বেশি, Al2O3, এবং বেরিলিয়াম অক্সাইড এটাও আসে। এই দুইটা খুব আসে উভধর্মী অক্সাইডের মধ্যে, এগুলো একটু মনে রাখবো। তোমাদের কাজ হবে বই থেকে কোনগুলো ক্ষারীয় অক্সাইড, কোনগুলো অম্লীয় অক্সাইড, কোনগুলো উভধর্মী অক্সাইড, কোনগুলো নিরপেক্ষ অক্সাইড, সবগুলা দেখে নেওয়া। ওকে, তো তাহলে দেখো ভাইয়া এখানেও বলা আছে যে এই যে উভধর্মী অক্সাইডের মধ্যে BO, তারপর Al2O3 এগুলো হচ্ছে আমাদের কি উভধর্মী অক্সাইড। আর যে ক্ষারীয় অক্সাইডের মধ্যে প্রথম যেগুলা লিথিয়াম, সোডিয়ামের যেগুলো, এগুলো সবল ক্ষারীয় ধাতু। আর একটু শেষের দিকে যদি যাই, এগুলো আমাদের সব অধাতুর যে ইয়াগুলা, সেগুলা শেষের দিকে। ওকে, সবল অম্লধর্মী সব পর্যায় সারণীর ডান সাইডে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, এবার 9 নাম্বার, নিচে কোনটি বন্ধন শক্তির মান সবচেয়ে বেশি? এই কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট না, মাঝে মাঝে একটু তোমার এরকম আজগুবি প্রশ্ন দিবে, তো তোমাকে এগুলো কিছু করার নেই আসলে। তুমি চাইলে মুখস্থ করতে পারবে, মুখস্থ করে খুব একটা লাভ হয় না তোমার যদি মনে না থাকে। তো এখানে আনসার হচ্ছে শক্তির মান সবচেয়ে বেশি CCl, এটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি। ওকে, তো এটা তুমি জাস্ট একটু দেখে রাখলা, খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, 10 নাম্বার, নিচে কোনটি অবস্থান্তর মৌল নয়? প্রথম কথা হচ্ছে ভাই অবস্থান্তর মৌল কারা? আমরা জানি যে সকল মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রনের বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে, আচ্ছা আমি আবার বলতেছি, অবস্থান্তর মৌল কারা? যে সকল মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে থাকে, অর্থাৎ ডি অরবিটাল সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল থেকে 1 থেকে 9 এর মধ্যে থাকবে। D0 অথবা D10 কোনোটা হলেই কিন্তু হবে না, হতে পারে D0 অথবা হতে পারে D10, এই কোনোটাই কিন্তু আমাদের এটা গ্রহণযোগ্য না। তো আচ্ছা, এখন যেটা বলতেছি যে 1 থেকে 9 এর মধ্যে যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। এখন আমরা ডি ব্লক মৌল কাদেরকে জানি? স্ক্যান্ডিনিয়াম থেকে আমাদের জিঙ্ক পর্যন্ত আমরা সাধারণত যেগুলো দেখি এগুলো হচ্ছে আমাদের কি ডি ব্লক মৌল, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে যায়। এগুলোর মধ্যে কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো একটু জাস্ট আমরা দেখবো। মনে রাখবো আমাদের স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক এরা অবস্থান্তর না, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরা অবস্থান্তর না মানে কি? অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এদের মধ্যে পাবো না। কিভাবে পাবো না? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি ভাইয়া? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌল জটিল যৌগ দেয়, অবস্থান্তর মৌল রঙিন যৌগ দেয়, অবস্থান্তর মৌল বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্কের মধ্যে তাহলে কি নাই? এখন ভাইয়া প্রশ্ন হতে পারে স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্কের কেন এই বৈশিষ্ট্যগুলো নাই? ভাইয়া স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্কের সুস্থিত আয়নের, কারণ আমরা বলতেছি কিন্তু সংজ্ঞায় যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকতে হবে, অর্ধপূর্ণ মানে 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। কিন্তু এই স্ক্যান্ডিনিয়ামের দেখা যায় আর্গন দেওয়ার পরে যদি 3টা ইলেকট্রন চলে যায়, এটা সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ফাঁকা, মানে ডি অরবিটাল শূন্য, এজন্য কি না এটা অবস্থান্তর না। একইভাবে জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+, এইটার ইলেকট্রন বিন্যাসে কিন্তু আমাদের ডি অরবিটাল কি হয় আমি বলি যে 4s3d। ওকে, এটাও তো 3d। সো 4s জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন চলে, তো 4s থেকে 2টা ইলেকট্রন চলে গিয়ে এই D10 অবস্থায় থাকে। সো একটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামে একেবারে শূন্য হয়ে যায়, জিঙ্ক 2+ এ 10টা ইলেকট্রনই থাকে। তো D10 আর D0 বলছে আমি হতে পারবে না, আর হলে এরা অবস্থান্তর হবে না, এই জন্য স্ক্যান্ডিনিয়াম 3+ এবং জিঙ্ক 2+ এরা অবস্থান্তর না। আরেকটা দেখবা মাঝে মাঝে কপার 2+, আমাদের এটা কিন্তু অবস্থান্তর, কপার 2+ অবস্থান্তর। কিন্তু মনে রাখবে যে কপার প্লাস যখন কোনো জায়গায় থাকবে এটা কিন্তু অবস্থান্তর না। ভাইয়া কপার প্লাস এটা কেন অবস্থান্তর না? কারণ এইটারও শেষ ইয়াতে ইলেকট্রন বিন্যাস 4s2 এর পর 3d, সরি এখান থেকে যখন একটা ইলেকট্রন চলে যায় তখন এটা আসলে 3d10 হয়ে যায়। এটা আসলে কি হয়ে যায়? 3d10 হয়ে যায়। এই জন্যই মূলত কপার প্লাসও আমাদের ইয়া না, কি বলে অবস্থান্তর না। তো আমি যেগুলো বলতে চাইছি যদি দেখো ভাইয়া নিচে কোনটি অবস্থান্তর মৌল না, তো আমরা এখানে কিন্তু ওই বেসিকটা দরকার হলেও এখানে কিন্তু এটা লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ ভাইয়া আমরা ডি ব্লক মৌলের মধ্যে অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম থেকে ইয়ার মধ্যে স্ক্যান্ডিনিয়াম, প্লাটিনাম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক এগুলোর মধ্যে দেখো ভাইয়া নিচের 3টা থাকলেও এই বিসমাথ কিন্তু নাই। তো বিসমাথ যেহেতু 21 থেকে 30 এর মধ্যে নাই, তার মানে বোঝাই যাচ্ছে এটা ডি ব্লক মৌল না। আর ডি ব্লক মৌল না যেহেতু এটা তো অবস্থান্তর হওয়ার প্রশ্নই আসে না। ওকে, তো তাও আমি তোমাকে বেসিকটা বলে দিলাম কোন কোন মৌলগুলো অবস্থান্তর মৌল নয়, যেগুলো বেশি আসে এগুলো হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, জিঙ্ক 2+ এবং কপার প্লাস। এগুলা কি না আমাদের অবস্থান্তর মৌল না, এগুলো একটু মনে রাখবো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আনসার হবে বিসমাথ। আচ্ছা 11 নাম্বার,
একটা ইয়া দেওয়া আছে যে C6H5CH3 মানে টলুইন, এটাতে এই অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কি। তো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কিভাবে নির্ণয় করে? সিগমা বন্ধন সংখ্যা অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে মোট পরমাণু সংখ্যা, মোট পরমাণু সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এখানে মোট পরমাণু কয়টা আছে। আর অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যার ইয়া হচ্ছে মোট পরমাণু সংখ্যা থেকে -1। এটা যদি অ্যালিফেটিক না, আমরা অ্যারোমেটিকটাই দেখতেছি। তো যেটা যদি অ্যারোমেটিক যৌগ, এখানে দেখো মোট পরমাণু কয়টা আছে, 6 5 11 যোগ 4 তাহলে 15। তাহলে মোট পরমাণু সংখ্যা এখানে যেহেতু 15, তার মানে এখানে সিগমা বন্ড সংখ্যা 15। এখানে তুমি যদি একটু চালাক হও, তুমি কিন্তু দেখতেই পাইতেছো 15 একটাতে আছে, বাকিগুলোতে নাই। তাহলে তোমাকে পাই বন্ড কিন্তু এখানে বের করতেই হচ্ছে না, তাহলে বোঝাই যাচ্ছে এখানে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে এ। তাও তুমি যদি পাই বন্ড বের করতে চাও ভাই, তখন কিভাবে বের করবো? ধরো ভাই এটা একটা টলুইন, আমি তোমাকে বের করে দেখাইতেছি, বাট পরীক্ষার হলে কিন্তু তুমি বের করবা না যদি এরকম ভাবে মিলে যায়। না মিললে তখন বের করবা। এখানে হচ্ছে কি CH3, তো CH3 সবগুলোই তো এখানে সিগমা বন্ড, এখানে তো পাই বন্ড নাই। তাহলে দেখো ভাই এখানে একটা দুইটা তিনটা, টোটাল 3টা পাই বন্ড আছে, তার মানে এখানে অ্যান্সার কিন্তু আমাদের 3 মিলতেছে। ওকে, যদিও এটা দরকার ছিল না। আচ্ছা, তো ফুলি বুঝতে পারছি। এবার 12 নাম্বার, নিম্নের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন ঘটে না? হাইড্রোজেন বন্ধন ঘটে কি ঘটে না এটা মনে রাখবো। হাইড্রোজেনের সাথে আমাদের ফন যুক্ত হবে, হাইড্রোজেন প্লাস ফন, ফসফরাস, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই 3টা মৌল যদি হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত হয়, তখন আমরা সেটাকে বলতেছি হাইড্রোজেন বন্ধন। এই 3টা মৌল বাদে অন্য যে কোনো মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে সেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি না। তো তুমি যদি অপশনগুলোর মধ্যে দেখো, এ নাম্বারে দেখো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন মানে ফনের মধ্যে একটা মৌল আছে, হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যেও ফনের মধ্যে একটা মৌল ফ্লোরাইড আছে, এবং ডি নাম্বারের দেখো হাইড্রোজেনের সাথে ফন মানে অক্সিজেন ও আছে, তার মানে এটাও আছে। শুধুমাত্র বি নাম্বারটার দিকে যদি তাকাই, হাইড্রোজেনের সাথে কার্বন আছে যেটা ফনের মধ্যে পড়ে না, ফসফরাস, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে পড়ে না, এই জন্য এখানে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার। হোপফুলি বুঝতে পারছি। 13 নাম্বার, কোনগুলো অপধাতু? অপধাতুর একটা আছে যে জি আসেন শিগগির তুলে বসেন, এটা দিয়েও কিন্তু বের করা যায়। কিভাবে আমি বলি, জি আসেন শিগগির তুলে বসেন। তো জি দিয়ে হচ্ছে আমাদের জার্মেনিয়াম, আসেন দিয়ে হচ্ছে আর্সেনিক, শিগগির মানে হচ্ছে সিলিকন, তুলে মানে হচ্ছে টেলোরিয়াম, আর এটা হচ্ছে বিস্কুট। ওকে, বসেন। তো এখান থেকে বোঝা যেতেছে যে এখন সবগুলো যদিও জানা লাগে না, তো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এটা হচ্ছে কি আমাদের অপধাতু। এটা হচ্ছে কি আমাদের অপধাতু। তোমার যদি এটা ভালো না লাগে, এখানে আরেকটা আছে, বাবা ছিল ঘরে সবাই আসবে তাই। অপধাতু মূলত 6টা, এখান থেকে কিন্তু তুমি মুখস্থ করতে পারো। এটা বিসমার্ট না, এটা বোর্ড। ওকে, টু মিস্টেকস। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছো অপধাতু কোনগুলো, সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক। 14 নাম্বার, কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? এর আগে বলো তো তোমরা যে প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম সাধারণত কার হয়? সেটা হচ্ছে সোডিয়াম। কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন সরাতে খুব একটা শক্তি আমাদের অপচয় করতে হয় না, তাই এটার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এখানে আমাদের কিন্তু চাইছে শক্তি সর্বোচ্চ কার। তো তুমি যদি চালাক হও, তুমি ইলেকট্রন বিন্যাস করবা। নাইট্রোজেন এর 7টা ইলেকট্রন থাকে, তাহলে 1s2 2s2 2p3, তাই না? তো শেষ কক্ষপথে দেখো অর্ধপূর্ণ নাইট্রোজেন। তো অর্ধপূর্ণ অবস্থায় থাকার কারণে নাইট্রোজেনের কিন্তু আমাদের ইলেকট্রনটা বেশি স্টেবল অবস্থায় থাকে। এই স্টেবল অবস্থা থেকে সরাতে কিন্তু তাকে অনেক বেশি এনার্জি দিতে হয়, এই জন্য কিন্তু নাইট্রোজেন। এখানে আবার একটা প্রশ্ন আছে, বাকিগুলো হবে কিনা? অক্সিজেনের ক্ষেত্রে 2p4 হয়ে যায়, তখন তো তার যে ইলেকট্রন মানে অর্ধপূর্ণ অবস্থায় থাকে না, তখন তার ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় থাকে না অক্সিজেনের ক্ষেত্রে। ওকে, আর ফসফরাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। যেমন ফসফরাস যদি আমাদের 15-এর কথা বলি, এটা কি আমাদের 1s2 2s2 2p6 3s2 3p3, এটাও কিন্তু আমাদের অর্ধপূর্ণ। কিন্তু একটা প্রশ্ন আছে ভাইয়া, এই যে ফসফরাসের অর্ধপূর্ণ আর নাইট্রোজেনের অর্ধপূর্ণের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে, তাই না? অবশ্যই নাইট্রোজেনটা হবে। কেন? কারণ কি ভাইয়া, নাইট্রোজেনের শেল সংখ্যা কম, আর শেল সংখ্যা যেহেতু কম, নিউক্লিয়াস হতে এটা যত বেশি কাছে হবে, নিউক্লিয়াস তাকে তত বেশি আকর্ষণ করতে পারবে। তার মানে ফসফরাসের যে পি অরবিটালে যে 3টা ইলেকট্রন আছে, এটাকে ফসফরাস যত বলে না আকর্ষণ করবে, নাইট্রোজেন আরো বেশি বলে আকর্ষণ করতে পারবে। এজন্য ফসফরাসের অর্ধপূর্ণ থাকা সত্ত্বেও নাইট্রোজেন যেহেতু আরো মানে 2p-তে আছে, অর্থাৎ পি অরবিটাল দ্বিতীয় শক্তি স্তরে আছে, সেজন্য সেটা বেশি শক্তিশালী। সেই বন্ডটা ভাঙতে বেশি শক্তি লাগবে, তার মানে তার আয়নীকরণ শক্তিও বেশি হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি নাইট্রোজেন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন। তো দেখো ভাইয়া, এখানেও বলছে যে যেহেতু এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে এবং অর্ধপূর্ণ অবস্থায় হওয়ার কারণে এর আয়নীকরণ শক্তিটা বেশি হবে নাইট্রোজেনের। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, 15 নাম্বার, কোন ধাতুর পরমাণুর s অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন আছে? একটা বিজোড়ের কোন ধাতুর? তো ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ওয়াইজ ডিসিশন। তোমাদের একটা কাজ হবে, তোমরা বাসায় স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত সবগুলার ইলেকট্রন বিন্যাস বাসায় একটু প্র্যাকটিস করে যাবে, পরীক্ষায় আসলে তোমরা দ্রুত অ্যান্সার করতে পারবে। তো এখানে ব্যতিক্রমগুলো জানলেই মোটামুটি অনেক বেশি কাজে দেয়। ক্রোমিয়াম একটা ব্যতিক্রম আছে, আরেকটা আছে কি জিঙ্ক।
তো ক্রোমিয়ামের কত 24 নাম্বার ইলেকট্রন, তো এটাকে আমরা আর্গন দিয়ে আমরা করতে পারি আর্গন, তারপর 4s, তারপর হচ্ছে 3d। একইভাবে এটাও লিখি আর্গন 4s 3d। ক্রোমিয়ামের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো ভাইয়া, আর্গন তারপর এখানে দুইটা ইলেকট্রন চলে যাবে, দুইটা ইলেকট্রন যাবে, তো হচ্ছে না, কারণ হচ্ছে আর্গন হচ্ছে একটু ব্যতিক্রম, আর ব্যতিক্রম হওয়ার কারণে এখানে 4s এ একটা আর 3d তে 5টা। এবার দেখো ঠিক আছে, অর্ধপূর্ণ অবস্থায় থাকবে। একইভাবে জিঙ্কের যেহেতু 30টা ইলেকট্রন, কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, এখানে 4s2, এখানে 3d 10, এটা পূর্ণ অবস্থায় থাকবে। ওকে, এগুলো একটু দেখে নিবা। তো এখানে বলছে যে কোন ধাতুর পরমাণুর s অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন থাকে। আমরা কিন্তু ক্রোমিয়ামটা করেই পেয়ে গেছি যে ক্রোমিয়ামে দেখো ভাইয়া s অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন থাকে। ওকে, তো এই জন্য আমি ব্যতিক্রমটা আগে করছি, কারণ মানে এগুলো আসলে তোমার যদি আগে করা থাকে এটা অনেক বেশি মানে কাজে দেয়, তোমার আসলে করাও লাগে না, তুমি মনে মনে জানো যে 4s1 3d5 কোথায় আছে ক্রোমিয়ামের, তুমি দাগিয়ে ফেলবো যে ক্রোমিয়াম হচ্ছে আমাদের অ্যান্সার, তাও আমি দেখাই দিলাম। ওকে, তো বাকিগুলো তোমরা করে দেখতে পারো, বাট ক্রোমিয়ামটা মিলবে, বাকিগুলো মিলবে না। ওকে, তো তারপর আচ্ছা 16 নাম্বার, কোনটির ইলেকট্রন বিন্যাস Al3+ আয়নের মতো। Al3+ অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে কয়টা আছে আমাদের 10টা ইলেকট্রন আছে, তাই না? এখানে 10টা ইলেকট্রন আছে। তো 10টা ইলেকট্রন এখানে বাকিগুলোর কোনগুলোর মধ্যে আছে তুমি যদি দেখো, অক্সিজেনের এখানে 8টা ইলেকট্রন, ফ্লোরিনের এখানে 9টা ইলেকট্রন, ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন বেশি, তার মানে এখানে 18টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, দাঁড়াও সোডিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ একটা ইলেকট্রন চলে গেলে এখানে হয় 11টা। অ্যালুমিনিয়াম 3+, এখানে একটু ভুল করছে বুঝছো, এটা ম্যাগনেসিয়াম 2+ হবে, ম্যাগনেসিয়াম 2+ হলে এখানে 10টা ইলেকট্রন হবে, আর যখন 10টা ইলেকট্রন হবে তখন আসলে এটা মিলবে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস। ও সরি দাঁড়াও, এখানে যে ফ্লোরিনের মধ্যে এখানে ম্যাগনেসিয়াম প্লাসই হবে, ফ্লোরিন যে মাইনাস দিচ্ছে এটা আমি খেয়াল করি না, এখানে ফ্লোরিন মাইনাস, তো ফ্লোরিন যখন মাইনাস হয়ে যায় তার মানে এখানে একটা ইলেকট্রন বেশি, তার মানে এখানে 10টা ইলেকট্রন। আর অ্যালুমিনিয়াম 3+, মানে 3টা ইলেকট্রন কম, 13 থেকে 3টা ইলেকট্রন কমে গেলে 10টা ইলেকট্রন। হ্যাঁ ঠিক আছে, তাহলে বি নাম্বার হবে আমাদের অ্যান্সার, মাইনাসটা খেয়াল করি। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বি নাম্বার। আচ্ছা, ফুলি বুঝতে পারছি। 17 নাম্বার, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। আমরা জানি কি দুইটা জিনিস আমাদের খুব আছে, একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখবো আমাদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হচ্ছে, ইলেকট্রন আসক্তি বেশি এটা হচ্ছে ক্লোরিনের, এটা অনেক ফেমাস, এটা অনেক বেশি আসে। এবং তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভিটি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ফ্লোরিনের। ওকে, সবচেয়ে বেশি কি আমাদের ফ্লোরিনের। এই জিনিসগুলো একটু মনে রাখবে। এখানে যেহেতু ইলেকট্রন আসক্তি চাইছে, এটা যদি আমরা দেখি ইলেকট্রন আসক্তির ক্রম চাইছে, এখানে বোঝাই যেতেছে হ্যালোজেনের যে মৌলগুলো এগুলো চাইছে, অর্থাৎ গ্রুপ 17 নাম্বার মৌল। তো ফ্লোরিনকে যেহেতু ইলেকট্রন আসক্তি বলছে, আমরা অবশ্যই ক্লোরিনকে আগে দিব। আমরা বলছি কেন, কারণ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনকে আগে দিব, বাকিগুলো সিরিয়ালে দিব। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মাস্টার থেকে ক্লোরিনটা আগে চলে আসবে, তাহলে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সিরিয়ালে হবে, বাকি সিরিয়ালগুলো কিন্তু একটাও হবে। তাহলে ক্লোরিন কোথায় আগে আছে দেখো ভাইয়া, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা ঠিক আছে। ওকে, তাহলে বি নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। আচ্ছা 18 নাম্বার, নিম্নে কোন মৌলটি পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে না। আমি আগেই বলছিলাম যে কয়েকটা স্ক্যান্ডিনিয়াম, জিঙ্ক আর সাথে কপার প্লাস, এগুলা কি করবে না, আমাদের পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করবে না। পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করবে না কেন, কারণ এরা কি না আমাদের অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল হলেই না এরা পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করতো, অবস্থান্তর মৌল হলেই না এরা রঙিন যৌগ প্রদর্শন করতো, অবস্থান্তর মৌল হলেই না এরা প্রভাবক হিসেবে কাজ করতো, এরা কোনো কিছুই করবে না, কারণ কি এরা অবস্থান্তর মৌল না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের জিঙ্ক। ওকে, তো হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা দেন 19 নাম্বার, নিম্নের কোনটির আকার সবচেয়ে ছোট। তো আমরা আগেই আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আমাদের আকার কমে, এদিকে গেলে আকারটা কি করে কমে, আর উপর থেকে নিচে গেলে আকার কি আমাদের বাড়ে। বাট মজার ব্যাপার হচ্ছে এখানেও আমাদের এই বেসিকটা লাগতেছে না, কারণ খুব মানে সহজেই বোঝা যেতেছে। তুমি দেখো সোডিয়াম প্লাস এবং সোডিয়ামের মধ্যে আমাদের বেশি কার, ইলেকট্রন বেশি কার, যার ইলেকট্রন বেশি তার মানে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি। যেহেতু এরা সেম সেলে আছে, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যেহেতু এটা সেম সেলে আছে, তাই যার ইলেকট্রন বেশি অর্থাৎ যার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, সে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে বেশি জোরে আকর্ষণ করবে, তার আকার তত ছোট হবে। তো যেহেতু ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন সংখ্যা সোডিয়াম হতে বেশি, তার মানে ম্যাগনেসিয়াম জোরে আকর্ষণ করতে পারবে, তার আকার সোডিয়াম হতে তুলনামূলক ছোট হবে। তাহলে আমাদের এই প্রথম দুইটা বাদ গেল। এখন ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে কোনটার আকার আমাদের কি হবে ছোট হবে। তো দেখো ভাইয়া, আমাদের যদি ম্যাগনেসিয়াম 2+ হয়, এখানে 10টা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কয়টা 12টা প্রোটন, আর ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা ইলেকট্রন 12টা প্রোটন। এখানে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ এর আকার আরো ছোট হয়ে যাবে, কারণ কি এর যে একটা বাইরের দিকে একটা শেল ছিল, ওই শেলটা কিন্তু কমে গেছে, দুইটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে ম্যাগনেসিয়ামের একটা শেল কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এর একটা শেল কিন্তু কমে যাবে, বাট ম্যাগনেসিয়ামের কোনো শেল কিন্তু কমতেছে না। যেহেতু ম্যাগনেসিয়াম 2+ এর শেল সংখ্যা ম্যাগনেসিয়াম অপেক্ষা একটা কম, বাট প্রোটন সংখ্যা কেন্দ্রে সেম আছে, তার মানে সে লাস্ট কক্ষপথকে ম্যাগনেসিয়ামের তুলনায় আরো বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে পারবে, কারণ এর শেল সংখ্যা একটা কমে গেছে, বাট প্রোটন সংখ্যা সেম রয়ে গেছে। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, যেহেতু তার প্রোটন সংখ্যা মানে সেম, বাট একটা শেল কমে গেছে, এই জন্য এর আকার সবচেয়ে ছোট
ছোট হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যান্সার দিছে ম্যাগনেসিয়াম, বাট এটা হচ্ছে ভুল হবে, ভুল দিছে এখানে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম 2+। তোমরা যদি একটু ব্যাখ্যাটা দেখো তাহলেই বুঝতে পারবে। প্রথম লাইনে এখানে বলে দিচ্ছে যে দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, এটা তোমাদের লাগতেছে না, কিন্তু কোন পরমাণুর আকার বা ব্যাসার্ধ তার ক্যাটায়ন অপেক্ষা বেশি এবং অ্যানায়ন অপেক্ষা কম। তো কোন পরমাণুর আকার বা ব্যাসার্ধ, যেমন ধরো এখানে ম্যাগনেসিয়ামের আকার বা ব্যাসার্ধ কি বলছে, কোন পরমাণুর আকার বা ব্যাসার্ধ তার ক্যাটায়ন অপেক্ষা বেশি। তো এটার আকার বা ব্যাসার্ধ তার যে ক্যাটায়ন অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+, এইটা অপেক্ষা কিন্তু বেশি। ওকে, তো এটাই কিন্তু বলছে, বাট বলার পরও কিন্তু এখানে অপশন মানে অ্যান্সারটা তারা ভুল দিছে। ওকে, তো এখানে মূলত মানে আমাদের চাইছে কিন্তু কি, আমাদের চাইছে হচ্ছে কার আকার ছোট, আর ছোট যেহেতু চাইছে, বড় যেহেতু চায় নাই, ছোট কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম না কিন্তু। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। 20 নাম্বার, কোনটিতে আয়নিক ও সমযোজী বন্ধন বিদ্যমান? আচ্ছা, আয়নিক বন্ধন কাকে বলতেছি ভাই আমরা? প্লাস ও মাইনাসের মধ্যে যে বন্ধন তাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলতেছি? দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অর্থাৎ একে অপরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড, আমরা ছোটকাল থেকে জেনে আসছি সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক বন্ধন, একটা প্লাস এবং মাইনাসের যে বন্ধন, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে। তার মানে এখানে শুধু আয়নিক বন্ধন থাকলেও সমযোজী বন্ধন কিন্তু নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। H2S এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন গঠন করে, তাহলে এখানে আয়নিক বন্ধন কিন্তু আমরা পাইতেছি না। ডি নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখো ভাইয়া CH3Cl, এখানে সবগুলাই সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি, একসাথে আয়নিক বন্ধন কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি না। তুমি যদি পটাশিয়াম সায়ানাইডের দিকে তাকাও, এখানে কে হচ্ছে প্লাস এবং সায়ানাইড কিন্তু তিনটা বন্ধন দ্বারা এখানে সমযোজী, কার্বন এবং নাইট্রোজেন কিন্তু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত, এবং এরা কিন্তু এদের চার্জ কিন্তু টোটাল চার্জ কিন্তু মাইনাস। তার মানে এখানে একই সাথে সমযোজী বন্ধনও পাচ্ছে এবং একই সাথে একটা প্লাস এবং একটা মাইনাসের মধ্যে বন্ধন হয়ে পটাশিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার। হোপফুলি বুঝতে পারছি যে এখানে আয়নিক ও সমযোজী বন্ধন তৈরি হয়েছে। আচ্ছা, ওকে, তো এখানে একটু বলা আছে, তোমরা দেখতে পারো। এখন যদি আমরা নেক্সট প্রশ্ন দেখি যে 21 নাম্বার, কোন অণুর আকৃতি সমতলীয়? আমাদের পরীক্ষার জন্য পরমাণুদের আকৃতি বের করা মানে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু কয়েকটা দেখি, সাপোজ মনে করো BeCl2, এটা হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক এটার আকৃতি। এগুলো একটু বই থেকে দেখে নিবা, তাও আমি একটু দেখাই দিতেছি। সরল রৈখিক। তারপর BeCl3, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। CH4, এটা হচ্ছে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রন, চতুস্থলকীয়। এখন কিছু ব্যতিক্রম আছে, এগুলো হচ্ছে NH3 গুলো হচ্ছে কি আমাদের ত্রিভুজাকার পিরামিডীয়। পানি, এটা হচ্ছে উল্টা ভি আকৃতির। তারপর PCl5, ট্রাইগোনাল বাইপিরামিড। ওকে, বুঝলি? তো তুমি বই থেকে এগুলো একটু সবগুলা দেখে নিবে, আরো আছে, সবগুলো দেখানোর সুযোগ হয় না, তোমার সবগুলো একটু দেখে নিবে। এখানে চাইছে কি কোন অণুর আকৃতি সমতলীয়? তো সমতলীয় বললে এখানে কিন্তু এটা C6H6, এটা কিন্তু আমাদের সমতলীয়, এটা যেহেতু মানে একটা বেনজিন, এটা হচ্ছে কি আমাদের সমতলীয়। ওকে, সমতলীয় আকৃতির হবে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি, এই নাম্বার হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 22 নাম্বার, NH3 অণুতে H&H বন্ধন কোণের মান কত? আচ্ছা, বন্ধন কোণের মানও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি মনে রাখবা যে sp3 যে বন্ধন কোণগুলো, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো sp3 থেকে বেশি আসে, কোনো ব্যতিক্রম ছাড়া যদি sp3 বন্ধন হয়, যেমন CH4, এটার কোনো ব্যতিক্রম নাই, এটা হচ্ছে 109.5 ডিগ্রি হচ্ছে এর বন্ধন কোণ। যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, যেমন NH3, এটাতে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে এটা 2.5 কমে এটার বন্ধন কোণ দাঁড়ায় হচ্ছে 107 ডিগ্রি। আর পানি H2O, এটার দুইটা মুক্ত জোড় আছে, এটার দুইটা মুক্ত জোড় থাকায় 2.5 দুইবার কমে, অর্থাৎ টোটাল 5 কমে হয়ে যায় 104.5 ডিগ্রি। এগুলো হচ্ছে এর বন্ধন কোণের মান, এগুলো একটু আমরা মনে রাখবো। এবং আরো যদি আমরা বলি, যেমন সাপোজ ধরো BeCl2, কার্বন ডাইঅক্সাইড, এরা কিন্তু লিনিয়ার শেপ। তো লিনিয়ার শেপ হয়, এরা কিন্তু 180 ডিগ্রি, এটা কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে। এছাড়া ধরো BeCl3, এটা যেটা ত্রিভুজ আকৃতির, এটা কিন্তু যেহেতু ত্রিভুজ আকৃতির মাঝখানে তার মানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেহেতু তিনটা বাহু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এগুলো কিন্তু ফিগার ড্র করিও বা তোমার যদি মাথায় থাকে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমাদের এখানে NH3 চাইছে, NH3 আমরা বলে আসছি 107 ডিগ্রি। কেন? কারণ এর কি থাকে, একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, তো এখানেও কিছু দেওয়া আছে, তোমরা দেখতে পারো। 23 নাম্বার, কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? আমরা একটু আগেই দেখে আসলাম, যেটা ইম্পর্টেন্ট, যে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার? সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। ওকে,
তো তারপর 24 নম্বর, নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন? জলীয় দ্রবণ বর্ণহীন কার হবে? যে কিনা অবস্থান্তর মৌল না। আর অবস্থান্তর মৌল না আমরা দেখে আসছি জিঙ্ক 2+ এবং স্ক্যান্ডিনিয়াম 3+ কি না আমাদের অবস্থান্তর মৌল না, একই সাথে কপার প্লাসও, তো সেম জিনিস আসছে আবার। 25 নম্বর, কোন যৌগের গঠন সরল রৈখিক? আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড, BCl2 এগুলা কি আমাদের সরল রৈখিক। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি আমাদের কার্বন ডাই অক্সাইড। ওকে, তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো যেটা বলছিলাম যে NH3 হচ্ছে কি ত্রিকোণাকার পিরামিডীয়, আর H2 হচ্ছে কি উল্টা ভি আকৃতির বা ভি আকৃতির। 26 নম্বর, C3H8 অণুতে কোন অরবিটালের অতিক্রমণের ফলে CH বন্ধন উৎপন্ন হয়েছে? C3H8 এটা দেখে কি তুমি বুঝতে পারতেছো এটা কিন্তু একটা অ্যালকেন। অ্যালকেনের সংকেত কি? CnH2n +2, কার্বনের থেকে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে 2টা বেশি, কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে 2টা বেশি, মানে কার্বন এখানে 3টা, তো দ্বিগুণের চেয়ে 2টা বেশি কয়টা হয়? 3 দুগুণে 6 যোগ 2 মানে 8, তার মানে এটা অ্যালকেন। আর অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বন্ধন কি হয়? অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন কিন্তু আমাদের কি হয়? sp3 সংকরিত হয়, তার মানে এখানে অবশ্যই sp3 সংকরিত হয়, তার মানে এখানে কার্বনটা কিন্তু sp3 সংকরিত। কিন্তু আমাদের তুমি একটা জিনিস জানো কিনা, কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে আমরা কিন্তু কেন্দ্রীয় মৌলের যে বন্ধন, আমরা কেন্দ্রীয় মৌলের বন্ধনটা সাধারণত নির্ণয় করি, যেমন কার্বন এবং হাইড্রোজেন মধ্যে এখানে কার্বন হচ্ছে sp3 সংকরিত এবং হাইড্রোজেন হচ্ছে এখানে, এটা যেহেতু হাইড্রোজেন যেহেতু গোলাকার মানে s অরবিটাল, তাই এটা একটা মাত্র s। ওকে, তার মানে কার্বন হচ্ছে sp3 সংকরিত আর হাইড্রোজেন হচ্ছে 1s বা s সংকরিত। ওকে, তাহলে এখানে তুমি যে অপশনগুলো দেখো, এখানে কার্বন sp দিছে যেহেতু এটা অ্যালকেন, sp হবে না, sp2 দিছে অ্যালকেন যেহেতু sp2 হবে না, এখানে sp3 ঠিক আছে, বাট হাইড্রোজেন যেহেতু শুধুমাত্র এটা একটা গোলাকার একটা অর্থাৎ s অরবিটাল আছে, এখানে তো sp থাকার কোনো সম্ভাবনাই নেই, তার মানে এটাও হবে না, তার মানে এই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে কার্বন sp3 এবং 1s সংকরিত। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি যে ইয়াটা sp3 এবং s সংকরিত। আচ্ছা, এই যে এখানে একটা ফিগার ড্র করা আছে, মনে হয় না মানে দেখার দরকার আছে। 27 নম্বর, এখানে একটা ইয়া দেওয়া আছে, যৌগ দেওয়া আছে, তো এই যৌগটা তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা একটা জটিল যৌগ। ভাইয়া কিভাবে বুঝি জটিল যৌগ? কারণ জটিল যৌগে লিগ্যান্ড থাকে, জটিল যৌগে কি থাকে, আর এখানেও কি আছে আমাদের লিগ্যান্ড আছে। এখন লিগ্যান্ড কিভাবে চিনবো সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমার একটা সংকলনের উপর একটা ভিডিও আছে, সেখানে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি। তো আপাতত এখানে আমি বলতেছি, দেখো ভাইয়া এই যে এখানে H2O এটা হচ্ছে একটা লিগ্যান্ড। তো আমাদের প্রশ্ন করছে যে আয়নে এই Fe3+ ও H2O এর মধ্যে কোন বন্ধন বিদ্যমান? কোন বন্ধন বিদ্যমান? সাধারণত লিগ্যান্ডগুলো সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়, তার মানে এখানে যে বন্ধনটা থাকবে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। ওকে, তাহলে এখানে মানে Fe 6টা দান করে সন্নিবেশ বন্ধনে হাইড্রোজেনের মানে পানির সাথে মূলত মানে যুক্ত হয়েছে। ওকে, তো এই জন্য কি সন্নিবেশ বন্ধন এখানে বিদ্যমান। এখানে মজার ব্যাপার হচ্ছে তোমরা আরো কিছু জিনিস শিখে রাখতে পারো, পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে যে যৌগটিতে সন্নিবেশ সংখ্যা কত। এখানে যৌগটিতে সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ড যতগুলো আসছে ততগুলা, লিগ্যান্ড ততগুলাই হচ্ছে আমাদের যৌগটির সন্নিবেশ সংখ্যা, তার মানে এখানে 6 হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা। এটা হচ্ছে কি আমাদের সন্নিবেশ সংখ্যা, এবং এই সন্নিবেশ সংখ্যা দ্বারা কিন্তু আমরা সংকরায়ন নাম্বারও বের করতে পারি। তো সেদিকে আর যাচ্ছি না, তোমরা জাস্ট মনে রাখো লিগ্যান্ড ততগুলাই সন্নিবেশ সংখ্যা, কিন্তু ডিওতে অনেক বেশি আছে। একটা যৌগ দিয়ে বলে অনেক কঠিন একটা যৌগ, তোমাকে দিয়ে বলবে এটা সন্নিবেশ সংখ্যা কত, তুমি জাস্ট ছোট্ট করে দেখবা লিগ্যান্ড কয়টা যুক্ত হয়েছে ততটাই হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা বা সন্নিবেশ বন্ধন সংখ্যা কয়টা। এখানে কিন্তু সন্নিবেশ বন্ধন সংখ্যাও জিজ্ঞেস করতে পারতো, তখন কিন্তু অ্যান্সার হতো আমাদের 6। এখন যেহেতু সংখ্যা চাই নাই, এখানে হবে কি আমাদের সন্নিবেশ বন্ধন, এখানে যে বন্ধন যুক্ত হয়েছে এটা হচ্ছে আমাদের কি সন্নিবেশ বন্ধন। তো এখানে চিত্র আকারে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের এমসিকিউ সমূহ সমাধান করব। দেখো ভাইয়া, আমাদের প্রথম প্রশ্ন বলতেছে 0.001 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? পিএইচ বের করার জন্য তোমরা একটা খুবই সুন্দর শর্টকাট আছে, তোমরা কি জানো কিনা? পিএইচ বা পিওএইচ বের করার জন্য আমরা অলওয়েজ মনে রাখবো দশমিকের পর যতগুলো ঘর থাকবে, মানে যদি ধরো দশমিকের পর যতগুলো ঘরের পর 1 যদি তোমরা দেখো, তাহলে তার পিএইচ বা পিওএইচ বের করা অত্যন্ত সহজ। এক্ষেত্রে তার পিওএইচ ইজ ইকুয়াল টু হবে দশমিকের পর যত ঘর পর 1 পাইতেছি, দশমিকের পর যত ঘর পর 1 সেটাই হচ্ছে তার পিওএইচ এর বা পিএইচ এর মান। তো এখানে দশমিকের পর 3 ঘর পর 1 আছে, তার মানে এখানে পিওএইচ এর মান 3। কিন্তু এখানে কিন্তু অ্যান্সার 3 হবে না, কারণ কি এখানে পিওএইচ চাই নাই, এখানে হচ্ছে পিএইচ। তো পিএইচ থেকে পিওএইচ মানে পিওএইচ থেকে পিএইচ কিভাবে নির্ণয় করে আমরা জানি, তাহলে এখানে পিএইচ ইজ ইকুয়াল টু 14 থেকে আমরা যদি আমরা জাস্ট পিওএইচ এর মানটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পিএইচ এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 11। ওকে, তো এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলেও আমাদের কিন্তু পিএইচ বের করতে বলছে, অনেক সময় কিন্তু এরকমটাই বলে, বেশিরভাগ ক্ষেত্রে এমনটা বলে, তোমাকে একটু ঘুরিয়ে দিবে। ওকে, তো হোপফুলি আমাদের অ্যান্সার বের করা খুব একটা কঠিন হবে না, আমাদের অ্যান্সার হবে 11। আচ্ছা দেখো ভাই, এখানে সবকিছু করে দেয়া আছে। 2 নাম্বার, নিচের কোনটি বাফার দ্রবণ? আচ্ছা, বাফার দ্রবণের জন্য আমরা কি জানি? বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেটাতে কিছু পরিমাণ অ্যাসিড অথবা কিছু পরিমাণ ক্ষার যোগ করলেও দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয় না বা দ্রবণের পিএইচ এর মান চেঞ্জ হয় না। এখন কিভাবে বুঝবো ভাইয়া এটা কোনো একটা দেখে যে এটা বাফার দ্রবণ কিনা? তোমরা পরীক্ষায় অ্যান্সার করার জন্য জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা, বাফার দ্রবণের ক্ষেত্রে জাস্ট এগুলো মনে রাখবা যে কোনো একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ অথবা কোনো একটা দুর্বল ক্ষার এবং তার লবণ থাকবে একসাথে। কি বললাম ভাইয়া?
কোনো একটা দুর্বল অ্যাসিড বা ক্ষার এবং তার লবণ যদি আমরা দেখতে পাই তবেই সেটা বাফার দ্রবণ। আমরা একটু প্র্যাকটিস করি তাহলেই বুঝতে পারবো। যেমন দেখো ভাই, এখানে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা দুর্বল অ্যাসিড, সরি এটা একটা দুর্বল ক্ষার। তো এটা যেহেতু একটা উইক বেস এবং সাথে যদি তার সল্ট থাকে তবেই আমরা বলবো এটা তার মানে এটা বাফার দ্রবণ। তো দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা লবণ, তার মানে এটা অবশ্যই এটা একটা বাফার দ্রবণ। এখন বাকিগুলা কেন না এটা একটু আমরা আগে দেখি। যে এরপর এখন সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা বলতে পারো ভাইয়া এখানে ক্ষার আছে, এখানে তার লবণ আছে, তাহলে তো এটা বাফার দ্রবণ হওয়ার কথা। উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে যে ক্ষারটা দেখতে পাইতেছি এটা হচ্ছে তীব্র ক্ষার, এটা হচ্ছে কি স্ট্রং বেস। ওকে, এটা স্ট্রং বেস হওয়ার কারণে এটা কিন্তু বাফার দ্রবণ দিবে না, কারণ বাফার দ্রবণে আমাদেরকে অবশ্যই হিসেবে উইক বেসটা লাগবে। ওকে, তো উইক বেস এবং তার লবণ দিলেই সেটা বাফার দ্রবণ হওয়া সম্ভব। এখানে যেহেতু স্ট্রং বেস আছে তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে না। তারপর দেখো CH3COOH, এটা একটা উইক অ্যাসিড এবং এটা লবণ কি এটা? উত্তর হচ্ছে না, যেহেতু মানে এই অ্যাসিডটার লবণ এখানে উপস্থিত নাই তাহলে এটা এখানে অ্যান্সার হবে না। তারপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা উইক বেস। তো উইক বেস ঠিক আছে, বাট উইক বেসের লবণ কি উপস্থিত আছে? উত্তর হচ্ছে না, যেহেতু উইক বেসের লবণ উপস্থিত নাই তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। আমরা জাস্ট দেখবো কোনো একটা উইক বেস বা উইক অ্যাসিড সাথে ওই উইক অ্যাসিড বা উইক বেসের লবণ আছে কিনা। ওকে, যেই অ্যাসিড বা ক্ষার থাকবে তার লবণ অবশ্যই থাকা লাগবে, অন্য কোনো লবণ থাকলে হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি এ নাম্বার। আমরা সামনে আরো দেখবো, সমস্যা নাই। 3 নাম্বার, নিজের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? সবচেয়ে শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, এটা চেনার হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা আমরা কিভাবে নির্ণয় করি। অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করার একটা ভালো উপায় হচ্ছে জারণ মান বের করা। কোন একটা যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আমি আবারও বলতেছি, অনেকগুলো যৌগের মধ্যে যেই যৌগটার কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সে শক্তিশালী অ্যাসিড, যার জারণ মান কম সে দুর্বল অ্যাসিড। আচ্ছা, তো এখানে যদি আমরা জাস্ট জারণ মানগুলো বের করি, দেখো ভাইয়া 4, এখানে O4, তাহলে এখানে এটার জারণ মান হচ্ছে -8, হাইড্রোজেন হচ্ছে তাহলে +1, এখানে হচ্ছে +7, তার মানে এখানে এর জারণ মান হচ্ছে আমাদের +7। কেন্দ্রীয় মৌলের জারণ, এখানে কিন্তু কেন্দ্রীয় মৌল ক্লোরিন, এখানে কেন্দ্রীয় মৌল একটা যদি -1 হয় একটা হবে +1, তাহলে এখানে জারণ মান হচ্ছে -1। এখানে অক্সিজেনের যদি -4 হয়, এটা যদি +1 হয় এটা হবে কি +3, তাহলে এখানে জারণ মান হচ্ছে এটা +3। এখানে O3 এর জন্য -6, এটা হচ্ছে +1, এটা হবে কি আমাদের +5, তাহলে এখানে হবে কি আমাদের +5। ওকে, তো তুমি দেখো জারণ মান কার বেশি? জারণ মান অবশ্যই HCl O4 এর আমরা বেশি পাইতেছি, তার মানে এটা হচ্ছে আমাদের শক্তিশালী অ্যাসিড। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যদি ধরো কোনো কারণে এইটারও 5 আসতো, এইটারও 5 আসতো, বা ধরো সাথে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম HNO3, এখানে কোনো একটা অপশনে এটা না থেকে ধরো নাইট্রিক অ্যাসিড দিলাম। তো নাইট্রিক অ্যাসিড দিলে তুমি নাইট্রিক অ্যাসিডের জারণ মান দেখো, তুমি এটা হচ্ছে -6, এটা +1, এটা +5। তো ধরো এটা কোনো কারণে +5 আসলো, তো +5 দুইটা, অর্থাৎ আমি বলতে চাইতেছি দুইটার জারণ মান সেম হয়ে গেল। আমরা তো বলতেছি যে জারণ মান বেশি সে বেশি শক্তিশালী, হ্যাঁ ভাইয়া ফাইন, কিন্তু কোনো কারণে অপশনে যদি দুইটা যৌগের জারণ মান সেম হয়ে যায় তখন কি করব? তখন দেখবো ভাইয়া কার আকার ছোট, কার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি শক্তিশালী। ওকে, তো আমি আবারও বলতেছি, অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করার ওয়ে হচ্ছে যার জারণ মান বেশি সে বেশি শক্তিশালী। জারণ মান যদি সেম হয়ে যায় আমরা কেন্দ্রীয় মৌলের আকার দেখব, কেন্দ্রীয় মৌলের আকার যার ছোট সে বেশি শক্তিশালী। আমরা একটা মজা করে বলি যে ছোট মরিচের ঝাল বেশি। ওকে, তার মানে তার যার আকার ছোট হবে তার অ্যাসিডিক ক্ষমতা তত বেশি। ওকে, তো এখানে যেহেতু ওইরকম কনফিউশন নাই, তাও আমি দেখাই দিলাম যদি সেম আসে কি করবা, কেন্দ্রীয় মৌলের আকার চেক করবা, কেন্দ্রীয় মৌলের আকার যা ছোট হবে সে বেশি শক্তিশালী হবে। তো এখানে কেন্দ্রীয় মৌলের আকার নিয়ে ঝামেলা করে নাই, এখানে বেশিকার জারণ মান বেশিকার, জারণ মান এখানে বেশি হচ্ছে এইটার, অর্থাৎ +7, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এ নাম্বার। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, তো এখানে জারণ সংখ্যা বের করে দিয়েছি, আমি যা বলছি তাই। 4 নাম্বার, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁶ মোলার। ওকে, তো এ তাপমাত্রায় KW এর মান কত হবে? তো KW এর মান আমরা কিভাবে বের করি? আমরা দুইটা জাস্ট এই যে দুইটা ঘনমাত্রা দেওয়া থাকে দুইটাকে জাস্ট গুণ দেই, তাই না, KW এর মান বের করার জন্য। তো এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মানটাই কিন্তু আমাদের থাকে কত? 10⁻⁷ মোলার, 10⁻⁷ মোলার। কিন্তু এখন যেহেতু তাপমাত্রা বাড়াইছি তাই এটার যে ঘনমাত্রা এটাও কিন্তু বেড়ে গেছে, তাপমাত্রা বাড়ানোর কারণে এটার ঘনমাত্রাটাও বেড়ে গেছে। ওকে, তো এখানে তো আমরা ওই যে 10⁻⁷ ধরে করলে হবে না, 10⁻⁷ ধরে করলে আমাদের KW এর মান কত আসতো? 10⁻, কত 7 × 14 মানে 14 মোলার। ওকে, এটাই তো আসতো। তো এখন এখানে তো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখানে দেওয়া আছে 10⁻⁶, তো আমরা জাস্ট 10⁻⁶ কে যদি আমরা দুইবার গুণ করি, ঘনমাত্রাটাকে আমরা যদি জাস্ট দুইবার গুণ করি 10⁻⁶, তাহলে কিন্তু আমরা সাধারণত KW এর মানটা কি পেয়ে যাবো। ওকে, তো এখানে যদি এটা করি তাহলে আসবে আমার কত? 10⁻12। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? যেহেতু এখানে 10⁻⁶ দেওয়া আছে
আর আমরা সমসংখ্যক মোলার কিন্তু দুইটা যোগ করি। হাইড্রোনিয়াম আয়ন যেটা যোগ করবো তার পাশে যেটা যোগ করবো দুইটা কিন্তু সমমোলার হয়, তাই কিন্তু আমরা দুইটাই সেম মোল নিছি। যদি সমমোলার না হতো তাহলে আমরা যদি দ্বিগুণ তিনগুণ হতো তাহলে কিন্তু দ্বিগুণ তিনগুণ গুণ করতাম, কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু আমরা সমমোলার দুইটাই যোগ করি। সমমোলার দুইটাই যোগ করার কারণে এখানে কিন্তু 1 2 3 কিছু যোগ করে নেই, সেম জিনিস নিয়েই আমরা কিন্তু গুণ করে ফেলতে পারছি। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি বি নাম্বার। হোপফুলি বুঝতে পারছি। 5 নাম্বার, প্রাকৃতিক গ্যাসকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হয়? ভাইয়া প্রাকৃতিক গ্যাসকে বায়ুতে দহন করলে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। 6 নাম্বার, রাসায়নিক বিক্রিয়ায় একটি প্রভাবক কিসের পরিবর্তন ঘটায়? রাসায়নিক বিক্রিয়া তুমি যদি প্রভাবক দাও তার মানে কি বিক্রিয়ায় আগে যেই হারে ঘটতো বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া মানে কি বিক্রিয়ায় যে পরমাণুগুলো অংশগ্রহণ করতো সেই পরমাণুগুলোর সক্রিয়ণ শক্তির মাত্রা বেড়ে গেছে, সেই পরমাণুগুলোর সক্রিয়তা বেড়ে গেছে। ওকে, বা সেই পরমাণুগুলো আরো ভালো কাজ করতেছে, কারণ কি তার যে বিক্রিয়া একটা স্টেজে গিয়ে কিন্তু সংঘর্ষ হওয়ার জন্য একটা স্টেজ লাগে। ওকে, একটা নির্দিষ্ট স্টেজে তারা সংঘর্ষ হয় বা বিক্রিয়ায় লিপ্ত হয়। এখন একটা নির্দিষ্ট স্টেজে যখন তারা বিক্রিয়ায় লিপ্ত হবে, এই সক্রিয়ণ শক্তির মান যদি পরিবর্তিত হয় তবেই কিন্তু তারা বেশি বেশি প্রভাবিত হয়ে তারা বিক্রিয়াটা করতে পারে। তার মানে সক্রিয়ণ শক্তির পরিবর্তনের কারণেই কিন্তু একটা প্রভাবক করতে পারে, বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করতে পারে। তার মানে এখানে যে চেঞ্জটা ঘটে এটা কিন্তু সক্রিয়ণ শক্তির চেঞ্জ, তার মানে সক্রিয় শক্তির কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে রাসায়নিক বিক্রিয়া কোনটি একটি প্রভাব কিসের পরিবর্তন ঘটে? এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখানে তুমি জিনিসগুলো একটু দেখতে পারো যে কি ঘটে না ঘটে, বাট আমরা কিন্তু জানি। বাট এখানে একটা ইম্পর্টেন্ট ইয়া কি, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকাগুলো কিন্তু জানা গুরুত্বপূর্ণ। আমি হোপফুলি তোমরা জানো যে প্রভাবক কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নাই, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে। এখানেও দেওয়া আছে, দেখো ভাই, কোনো অভিমুখী বিক্রিয়ায় গতির উপর প্রভাবকের প্রভাব থাকলেও বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করতে পারবে, প্রভাব থাকলেও এটা কিন্তু সাম্যাবস্থার উপর কিন্তু কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। পরীক্ষায় মাঝে মাঝে আসে যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কিসের প্রভাব নেই? অ্যান্সার হচ্ছে কি প্রভাবক। এগুলো একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, 7 নাম্বার, HSO4- আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি? আচ্ছা, আয়নের অনুবন্ধী অ্যাসিড, যেহেতু এটা অনুবন্ধী অ্যাসিড চাইছে তার মানে বোঝাই যাইতেছে এটা হচ্ছে কি আমাদের একটা এটা হচ্ছে একটা ক্ষার, তার মানে বোঝাই যাইতেছে এটা হচ্ছে কি আমাদের একটা বেস। তো এটা যেহেতু একটা বেস তার মানে এটা যে অনুবন্ধী অ্যাসিড হবে এইটার তুলনায় এইটার হাইড্রোজেন একটু কম হবে, কারণ বেস কি করে হাইড্রোজেন গ্রহণ করে। তো এটার সাথে যদি আমরা একটা H+ গ্রহণ করাই দেই তাহলেই কিন্তু আমরা অনুবন্ধী অ্যাসিডটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি তো ভাইয়া? আমাদের অনুবন্ধী অ্যাসিড চাইছে তার মানে এটা নিশ্চয়ই একটা বেস। তো বেইজের কাজ কি? হাইড্রোজেন গ্রহণ করা। অ্যাসিডের কাজ কি? হাইড্রোজেন ত্যাগ করা। হাইড্রোজেন কি করে? অ্যাসিড কি করে? হাইড্রোজেন ত্যাগ করে। H+ ত্যাগ করে অ্যাসিড, আর H+ গ্রহণ করে কে? বেস। তো বেসকে যদি আমরা H+ গ্রহণ করাই দেই তাহলেই কিন্তু এটার অনুবন্ধী অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা একটা গ্রহণ করাই তাহলে কি হয়? H2SO4। ওকে, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, এবং এই অ্যাসিডটা কিন্তু চাইলে কি করতে পারবে? হাইড্রোজেন দান করতে পারবে। এই জন্যই এটার নাম দিছি অ্যাসিড। আর এটা বেস কেন? কারণ এটার হাইড্রোজেন কম আছে, এটার হাইড্রোজেন লাগবে, এই জন্য একটা হাইড্রোজেন অ্যাড করে এটার অনুবন্ধী অ্যাসিডটা আমরা বের করছি। ওকে, তাহলে এখানে অনুবন্ধী অ্যাসিড হবে H2SO4। ওকে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। তো এভাবে খুব সহজে বের করা যায়, তোমরা অনেক কঠিনভাবে বের করো যায় অনুবন্ধী অ্যাসিড, তোমরা যেভাবে বের করতে পারো, বাট আমার মনে হয় আগে বের করা যে এটা কি অ্যাসিড দেওয়া আছে না বেস দেওয়া আছে। যেহেতু অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে অবশ্যই এটা বেস দেওয়া আছে, তাহলে বেসের সাথে একটা অ্যাসিড যোগ করলেই হয়ে গেল। এখানে যদি অনুবন্ধী ক্ষার চাইতো, বুঝছো, এখানে যদি অনুবন্ধী ক্ষার চাইতো, অনুবন্ধী ক্ষার চাওয়া মানে কি? যেটা দেওয়া আছে এটা অ্যাসিড, তো অ্যাসিড কি করবে? দান করবে, দান করে ক্ষারে পরিণত হবে। তার তখন এটা যদি ধরো এখানে ইয়ানা বলে, এখানে ধরো এখানে যাইছে ক্ষার, কি ক্ষার কোনটা, তখন আমরা কি করতাম? এই HSO4- থেকে যেহেতু এটা ক্ষার চাইছে, এটা একটা অ্যাসিড, আর অ্যাসিডের কাজ কি? হাইড্রোজেন ত্যাগ করা। তার মানে এটা যদি হাইড্রোজেন ত্যাগ করে তাহলে কিন্তু এটা কি হবে? SO4-2-। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বের করতাম। যদি আমাদের ক্ষার চাইতো তাহলে আমাদের এখানে অ্যান্সার হইতো SO4-2-। যেহেতু ক্ষার চাইছে আমরা এক বাদ দিয়ে দিছি, যেহেতু এখানে অ্যাসিড চাইছে আমরা একটা যোগ করছি, এই জন্য এটা এ নাম্বার হবে আমাদের অ্যান্সার। হোপফুলি বুঝতে পারছি। 8 নাম্বার, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আমরা তো বলছি যদি দশমিকের পর নির্দিষ্ট ঘর পর 1 থাকে এই ম্যাথগুলা করা অত্যন্ত সহজ। তাহলে এখানে OH যেহেতু দেওয়া আছে, এখানে OH দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে POH বের করব। তো POH এর মান কি হবে? দশমিকের পর যত ঘর পর 1 তাই হবে তার POH এর নাম্বার। কয় ঘর পর 1 আছে ভাইয়া? 2 ঘর পর। কিন্তু এখানে কি POH জানতে চাইছে? ওটা হচ্ছে না, এখানে PH জানতে চাইছে। তো PH কিভাবে বের করব? 14 থেকে আমরা যদি 2 বিয়োগ দিই তাহলে আমরা PH এর মান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে आंसर হচ্ছে PH হচ্ছে কি 12। ওকে, হোপফুলি বুঝতে পারছি। 9 নাম্বার, কোনটি A থেকে B বিক্রিয়ার হার নির্দেশ করে? এখন আমরা যদি একটু বিক্রিয়াটা লিখি, A থেকে B বিক্রিয়ার হার, এখন A থেকে B বিক্রিয়া হচ্ছে, এখন বিক্রিয়ার হার আমরা কিভাবে লিখি? বিক্রিয়ার হার লিখি, এখন এটা যেহেতু বিক্রিয়ক এটার হার কিন্তু অলওয়েজ কমে, একটা নির্দিষ্ট সময় পর এটার হার কি করতে থাকবে? অলওয়েজ কমতে থাকবে। এটার হার কমার কারণে এটার হার কিন্তু বাড়ে, এটার হার বাড়ার কারণে এটাকে প্লাস দিয়ে লিখবো, সময়ের সাথে সাথে ডিটি
সময় দ্বারা ডিফারেন্সিয়েট করবো আর কি আমরা। তো সময়ের সাথে সাথে এর মান কমে, সময়ের সাথে সাথে বি এর মান বাড়বে। তো তুমি খেয়াল করো, তো বি এর মান বাড়বে, তার মানে কি এখানে আমরা প্লাস চিহ্ন দিব, এখানে আমরা প্লাস চিহ্ন দিব, কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়া দিলেও এখানে তুমি কিন্তু দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা হবে না। এখানে মাইনাস এ আছে, হ্যাঁ ডিএ বাই ডিটি এটার সাথে মিলতেছে, তাহলে এখানে অ্যান্সার হবে বি। সি নাম্বারটা কেন না ভাইয়া, দেখো ভাইয়া ডিটি উপরে দিছে, টি তো উপরে যাবে না ক্রস, এখানে টি উপরে আছে ক্রস, এটা হবে না, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, কেন হয়েছে হোপফুলি আমরা বুঝতে পারছি। আচ্ছা 10 নাম্বার 2 KCl থেকে KCl প্লাস O2, এখানে আরো কিছু ছিল, জাস্ট বিভাজনটা দেখাইছে। এখানে এটা আমার মেন বিষয় না, বলছে বিক্রিয়ায় MnO2 কোন ধরনের প্রভাবক। আমরা মনে রাখবো এই যে MnO2 এটা পরীক্ষায় খুব আসে, এন্ড এটা কিন্তু এটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। MnO2 PT তারপর Al2O3 V2O5 সবগুলা কি হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। তোমাদের কাজ হবে বই থেকে কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক প্রভাবক, কোনটা অটো প্রভাবক, কোনটা আবিষ্ট প্রভাবক, সবগুলো দেখে নেওয়া। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলতো আর্সেনিক কোন ধরনের প্রভাবক। আর্সেনিক এটা কিন্তু খুব বেশি আসে, তোমরা বই থেকে না পারলে একটু দেখে নিতে পারো। আচ্ছা অটো প্রভাবক মানে এগুলা অটো কাজ করে, মানে নর্মালি কাজ করে, তোমরা বই থেকে দেখে নিও। তারপর কোনো কিছু ঋণাত্মক প্রভাবক। তো ধনাত্মক প্রভাবক কাজকে, ঋণাত্মক প্রভাবক কাজকে একটু যদি পার্থক্যটা বলি, ধনাত্মক কাজ প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, ঋণাত্মক প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতি কমায়। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে আনসার হবে ধনাত্মক প্রভাবক। 11 নম্বর স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর শিল্প উৎপাদনে কোনটির প্রভাবক হিসেবে কাজ করে। আমাদের বইয়ে কয়েকটা বিক্রিয়া আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিনা কলকারখানায় যেগুলো ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড তৈরিতে। ওকে, তো স্পর্শ পদ্ধতি আছে, আরো কয়েকটা আছে। তো কোনগুলোতে কোন প্রভাবক লাগে এগুলো অনেক বেশি আসে পরীক্ষায়, খুব আসে, তোমরা এগুলো মিস করে যাওয়া যাবে না। তোমাদের যেগুলো অ্যাডমিশন বইতে দেখবা সাজিয়ে এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু এই কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, এগুলো দেখে যাবা, বিশেষ করে প্রভাবকগুলো। ওকে, প্রভাবগুলো আর বিক্রিয়ার মানে পদ্ধতির নামগুলো। তো স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর শিল্প উৎপাদনের কোনটি প্রভাবক হিসেবে কাজ করে ভাইয়া, এটা হচ্ছে আমাদের PT অথবা V2O5 কাজ করে। যদি V2O5 কোনো জায়গায় না থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা কি করি, মানে প্লাটিনাম এটা দেখাই, যেহেতু এখানে প্লাটিনাম নাই মানে তাহলে আমরা V2O5 দেখাবো। ওকে, V2O5 হচ্ছে আমাদের অ্যান্সার। V2O5 কি আমাদের এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। ওকে, তো এছাড়া মলিবডেনাম কোথায় কাজ করে, তারপর Fe2O3 কোথায় কাজ করে, এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে খুব সুন্দর করে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা 12 নম্বর 0.01 মোলার ঘনমাত্রার জলীয় HCl দ্রবণের pH কত। এখানে কিন্তু আমাদের pH চাই নাই, যেটা মানে ঘুরানোটা কিন্তু চাই নাই, pH জাস্ট জানতে চাইছে। তো এখানে যেহেতু pH জানতে চাইছে, pH মানে কি আমরা বলছিলাম, আমরা pH চাইলেই এখানে -log of হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা আমরা দিতেই পারি। বাট ইয়া হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ভাই এখানে কিন্তু এত কিছু লাগে না। কেন লাগে না ভাইয়া, কারণ এখানে দশমিকের পর একটা নির্দিষ্ট ঘর সংখ্যার পর এখানে কিন্তু 1 আছে, আর আমরা জানি কি দশমিকের উপর একটা নির্দিষ্ট ঘর সংখ্যার পর যদি 1 থাকে সেটার pH বা pH কিভাবে বের করে, দশমিকের পর যত ঘর পর 1 সেটাই হচ্ছে তার pH বা pH এর মান। আমি আবার বলতেছি, দশমিকের পর যত ঘর পর 1 থাকে সেটাই হচ্ছে তার pH বা pH এর মান। এখানে 2 ঘর পর 1 আছে, সেজন্য এখানে pH হচ্ছে 2। ওকে, আনসার হচ্ছে 2। ওকে, হোপফুলি বুঝতে পারছি। 13 নম্বর তাপহারী বিক্রিয়া সাম্যাবস্থার তাপ প্রয়োগে কোনটি ঘটে। দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা যদি যেগুলো একটু ব্রেকডাউন করা ট্রাই করি, তাপহারী বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়া তাপ দেয়া লাগে, যে বিক্রিয়া তাপ শোষী, মানে সহজ বাংলা ভাষায় যে বিক্রিয়া তাপ দেয়া লাগবে, যে বিক্রিয়া তাপ শোষী, যে বিক্রিয়া তাপ দিলে সামনের দিকে অগ্রসর হয়, সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় তাপ দেয়া লাগে না, যে বিক্রিয়া তাপ উৎপন্ন করে, নামের মধ্যে আছে তাপ উৎপাদী, তাপ উৎপন্ন করে, যে বিক্রিয়া তাপ উৎপন্ন করে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি তুমি দাও, বিক্রিয়া পিছনের দিকে আসবে। কেন আসবে ভাইয়া, কোন একটা বিক্রিয়া এমনিই তাপ উৎপন্ন করতেছে, তুমি সেখানে আরো তাপ দিতেছো, সেটা কি সামনের দিকে যাবে, সেটা তো আরো সেটার মাত্রা কমে যাবে, কারণ তার তো তাপ দরকার নাই, সে তাপ হ্রাস করবে, সে তাপ কমাই দিবে। ওকে, সে তো তাপ এমনিই উৎপাদে, তাকে তুমি কেন তাপ দিবা। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ সরিয়ে নিলে বিক্রিয়া সামনের দিকে যায়। স্বাভাবিক, তার তাপ দরকার নাই, তার থেকে তুমি তাপ সরিয়ে নাও, বিক্রিয়া অবশ্যই সামনের দিকে যাবে। একইভাবে তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপ প্রয়োগ করো, তুমি যদি তাপ দাও, যেহেতু তাপহারী বিক্রিয়া তাপ শোষী বিক্রিয়া, তার তাপ দরকার, তার মানে কি সে সামনের দিকে যাবে। তার মানে তাপহারী বিক্রিয়া তাপ দিলে সেটা সামনের দিকে যায়, তাপহারী বিক্রিয়া থেকে তাপ নিয়ে নিলে সেটা পিছনের দিকে নিয়ে যায়। কেন যায় ভাইয়া পিছনের দিকে, স্বাভাবিক, তার তাপ দরকার, তুমি তার থেকে তাপ নিয়ে নিচ্ছ, এজন্য তাপহারী বিক্রিয়া তাপ দিলে তাপ পিছনের দিকে অগ্রসর হয়। তার মানে পিছনের দিকে অগ্রসর হয়, এটা মানে এখানে যেহেতু তাপ প্রয়োগ করছি, তার মানে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, কারণ কি এটা তাপহারী বিক্রিয়া, এটা তাপ প্রয়োজন, এজন্য তাপ দিছি, এজন্য এই বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। বাকিগুলো একটা হবে না, পিছনের দিকে অগ্রসর হবে না। যদি বিক্রিয়া সরিয়ে নিতাম, যদি তাপ সরিয়ে নিতাম তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে পিছনের দিকে অগ্রসর হতো। স্থির থাকে অবশ্যই না, সাম্যাবস্থা বিলুপ্ত হয় না, তাহলে এখানে অ্যান্সার হবে কি আমাদের সামনের দিকে অগ্রসর হয়। উত্তর হচ্ছে এ নাম্বার। 14 নাম্বার দেখি ভাইয়া, একটা ইয়া দেওয়া আছে, বলতেছে এটা pH কত। তো pH এর ক্ষেত্রে বাকিগুলো থেকে এটা একটু ভিন্ন, কারণ কি এখানে যে তুল্য সংখ্যা বাকিগুলোর ক্ষেত্রে 1 না, এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2, এখানে এর মান কত 2। সো তুল্য সংখ্যা দেয়া থাকলে আমরা কি করি, কোন একটা ইয়ার ঘনমাত্রাকে আমরা 2 দ্বারা জাস্ট গুণ করে দিই। তো তুমি যদি এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করো,
5, এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো এটা আসা হচ্ছে কত 0.01, ওকে 0.01 বা 010। তো এইটাকে জাস্ট আমরা পিএইচ এর মান এটা থেকে আমরা সহজেই বের করতে পারি। তো এখানেও তুমি দেখো আমরা কিন্তু একটা মানে ম্যাথ করার পর কিন্তু দশমিকের পর একটা নির্দিষ্ট ঘর পর কিন্তু 1 আসছে, আর দশমিকের পর একটা নির্দিষ্ট ঘর পর 1 আসলে এটা পিএইচ বের করা কিন্তু অত্যন্ত সহজ। ক্যালকুলেটর লাগে না ভাইয়া, কেন লাগে না দেখবি কিভাবে লাগে না, কারণ দশমিকের পর একটা নির্দিষ্ট ঘর পর 1 আছে। কয় ঘর পর 1 আছে? এটা হচ্ছে 2 ঘর পর 1 আছে। 2 ঘর পর 1 হয়, এখানে পিএইচ এর মান কত 2। কিন্তু ভাইয়া যদি 0.05 থাকতো এবং এখানে HCl দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের ম্যাথটা এত সহজে হইতো না। তখন আমাকে pH ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সেটা দিয়েই করতে হইতো। দেন আমরা কি করতাম যে 5 দিতাম, দেন আমরা কয় ঘর পর 1, 3 ঘর পর 1, তার মানে এখানে লগ 3 দিতাম, দেন এভাবে কিন্তু আমরা বের করতাম। ওকে, এটা ম্যাথ করলে কিন্তু হয়ে যেত। ওকে, তো এটা আমাদের এখানে লাগতেছে না, যেহেতু আমাদের এখানে 0.01 এসে পড়ছে, এখানে আমাদের লাগতেছে না, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের 2। ওকে, তো এখানে এভাবেই মূলত করছে। তোমার সহজটা বললাম, জাস্ট গুণ করে দিবা, যত ঘর পর 1 থাকবে, যদি 1 থাকে তোমার ম্যাথ সহজ হয়ে যাবে। আবারও বলতেছি 1 থাকলে তোমার ম্যাথ সহজ, যত ঘর পর 1 থাকবে সেটাই হবে তার পিএইচ এর নাম্বার। ওকে, তো 15 নাম্বার, CH3COOH ও CH3COON এর মিশ্রণের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা লৌহ অ্যাসিড বা যোগ করলে নিম্নের কোনটি ঘটবে? তুমি দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে তার লবণ। তো দুর্বল অ্যাসিড আর তার লবণ থাকলে এটাকে কি বলি আমরা? বাফার দ্রবণ। অথবা দুর্বল ক্ষার ও তার লবণ থাকবে তাকে আমরা কি বলি? বাফার দ্রবণ। এটা যেহেতু দুর্বল অ্যাসিড ও লবণ, তার মানে একটা বাফার দ্রবণ, আর বাফার দ্রবণে কিছু পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর কোনো পরিবর্তন ঘটে না, তার মানে এখানে পিএইচ এর অপরিবর্তিত থাকবে। ওকে, তার মানে এখানে কি করবে? পিএইচ অপরিবর্তিত থাকবে। হোপফুলি বুঝতে পারছি কেন এটা হচ্ছে, কারণ এটা বাফার দ্রবণ। ওকে, তো 16 নাম্বার, কোন বিক্রিয়ায় সাম্যদ্রব্য কেসি এর একক ঘনমাত্রা ইনভার্স 1 কোন বিক্রিয়ায়? আচ্ছা, এটা আমরা দেখবো। তো আগে আমরা সূত্রটা জানি। তো আমার সূত্রটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেলেন। এখানে মূলত ডেলেন এর মান বের করলে হয়ে যাবে, কারণ এই যে এই এককটা জাস্ট বের করবো, এককটা মূলত ডেলেন এর মানের উপরই নির্ভর করে। ওকে, মোল পার লিটার বা ঘনমাত্রা, এটা মূলত ডেলেন এর মানের উপরই নির্ভর করে। আচ্ছা, ঘনমাত্রা বলছে ইনভার্স 1, তাই তো? আচ্ছা, আমরা যদি একটু দেখি, তো দেখো ভাইয়া এখানে প্রথমটা যদি দেখি H2 প্লাস I2, এখানে এই পাশে 2, এই পাশে 2, এই পাশে 2, অর্থাৎ ডেলেন এর মান যদি আমরা নির্ণয় করি এটা হচ্ছে 0 বের হয়। এটার জন্য ডেলেন এর মান কত হবে? এটার জন্য ডেলেন এর মান হবে, এই পাশে হচ্ছে 2, এই পাশে হচ্ছে কত 4, ডেলেন এর মান বের করলে -2। উৎপাদ হতে আমরা বিক্রিয়ককে বিয়োগ করি, উৎপাদ হতে বিক্রিয়ককে বিয়োগ করলে এখানে -2 পাবো। তারপর এখানে ডেলেন এর মান কত হবে? এখানে হচ্ছে 1 -2, তার মানে এখানে কি -1, তার মানে কি এটা মিলতেছে আমাদের। সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো বাকিগুলো তুমি দেখতে পারো, এটাও দেখতে পারো, বাট এটা দেখা দরকার নেই যেহেতু আমাদের সি নাম্বারটা মিলে গেছে। কিন্তু ভাই এখানে একটা প্রশ্ন আছে, এখানে কেসি এর ঘনমাত্রা চাইছে, এখানে যে কেপি এর ঘনমাত্রা দিতে তাহলে মিলতো, কারণ কি আমরা সূত্র জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেলেন। এখানে কিন্তু কেপিটা আমরা বের করি, মানে এখানে যে ডেলেনের মানটা কেপিটা, কিন্তু তুমি যদি কেসিটা বের করতে চাও, তুমি যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা ইনভার্স হয়ে যায় বা উল্টে যায়, তখন কিন্তু সেটা সেম থাকে না, সেটা শুধুমাত্র ইনভার্স থাকে না, সেটা মানে ইনভার্সটা চলে যায়। ওকে, তো আলটিমেটলি এখানে মূলত প্রশ্নের ইয়া অনুযায়ী এখানে মূলত মানে আমরা জাস্ট ঘনমাত্রা ইনভার্স 1 হয় কিনা সেটাই আমরা মিলাবো, ওই অনুযায়ী মূলত প্রশ্নটা এখানে করা হয়েছে। ওকে, তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, 17 নম্বর, একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 × 10⁻⁴ মোলার DM⁻³ হলে দ্রবণের পিএইচ এর মান কত? তো এটা তো সহজ, যে এখানে কি পিএইচ চাইছে না পিওএইচ চাইছে? ওকে, তো এখানে পিএইচ চাইছে, তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এবং ইয়া দেওয়া আছে, তার মানে এখানে ইনভার্স 4, তার মানে এখানে পিএইচ হওয়ার কথা কত 4। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অপশনে কোথাও 4 নাই। আমরা স্বাভাবিকভাবে দশমিকের পর যত ঘর পর 1, মানে এটা মানে কি এখানে ঘনমাত্রা কত দেওয়া আছে? 10⁻⁴, তাই না? তো 10⁻⁴ মানে কি 0.0001, এটা না? তো এটা মানে কি এটার পিএইচ হবে 4, বাট এখানে তো আমাদের পিএইচ এর মানে অপশন অ্যান্সারে তো এটা নাই, তার মানে এখানে হয় পিওএইচ জানতে চাইছে, দুইটা জিনিস হতে পারে, হয় এখানে পিওএইচ জানতে চাইছে অথবা এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, মানে দুইটা থেকে যে কোনো একটা হবে, যে কোনো একটা চেঞ্জ করলে আমরা উল্টাটা বের করবো। তো আমরা পিওএইচটাই বের করি, এখানে যেহেতু পিএইচ দেওয়া আছে আমরা পিওএইচটা বের করলে ইনশাআল্লাহ এখানে অ্যান্সারটা মিলে যাবে। তো পিএইচ আমরা পাইছি, পিএইচ কত 4, তাহলে পিএইচ কত হবে 14 থেকে আমরা যদি কত বিয়োগ দিব 4 বিয়োগ দিলে আমরা পাবো কি পিওএইচ, তো 10, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি পিওএইচ। তো এখানে মূলত অপশনে মানে প্রশ্নে একটু ভুল আছে, যে এখানে মূলত পিওএইচ বের করতে হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে, তো দেখছে অ্যান্সারও কিন্তু আমাদের এই 10ই দেওয়া আছে, মূলত উল্টাভাবেই এখানে চাইছে। আচ্ছা, 18 নাম্বার, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? এখানে হচ্ছে আমাদের ডি নাম্বারটা NH3, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী। ওকে, 19 নাম্বার, কোন দ্রবণটি বাফার দ্রবণ নয়? তো বাফার দ্রবণ কি না এটা আমরা কিভাবে? আবারও বলতেছি, কোন একটা দুর্বল অ্যাসিড বা ক্ষার থাকবে এবং তার লবণ থাকবে, এটা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এসে পড়ছে, ধরো এটা তোমাদের পরীক্ষা আসবে, বাফার দ্রবণ থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তো দেখো এটা বাফার দ্রবণ নয় কিভাবে আমরা বুঝবো? এই যে দেখো, এটা একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ আছে, তার মানে এটা একটা বাফার দ্রবণ। এটা একটা দুর্বল ক্ষার এবং তার লবণ আছে, তার মানে এটা বাফার দ্রবণ। এখানে একটা অ্যাসিড আছে দুর্বল,
এবং তার লবণ আছে, তার মানে এটাও বাফার দ্রবণ। বাট এখানে দেখো দুইটাই লবণ দেওয়া আছে, এটাও সল্ট এবং এটাও সল্ট, তো দুইটা সল্ট তো একসাথে কখনো বাফার দ্রবণ হতে পারে না, তাই না? তো এখানে একটা NaCl, এখানে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড ক্ষারীয় লবণ আছে, তো সমস্যা দুইটাই সল্ট, তো দুইটা সল্ট হলে তো আমরা তাকে বাফার দ্রবণ বলি না। তার মানে এখানে বাফার দ্রবণ না কোনটা, ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে বাফার দ্রবণ না। 20 নাম্বারটা যদি দেখি, বলতেছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলতেছে বিক্রিয়াটির কেপি এর একক কোনটা। দেখো এটা ঠিক মতো দিচ্ছে যে বিক্রিয়ার কেপি এর একক চাইছে, আগেরটা কিন্তু কেসি এর একক চাইছে, সেটা একটু ফান্ডামেন্টালি ভুল ছিল। আচ্ছা, তো কেপি এর একক কিভাবে আমরা নির্ণয় করি, আমরা সূত্র যদি আরেকবার লিখি, কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল, তাই তো? মানে মনে রাখবা পিসি, পি আগে সি পরে, পিসি। ওকে, তো কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু পাওয়ার ডেল। আচ্ছা, তো ডেল এর মান কিভাবে নির্ণয় করি, আমরা উৎপাদ থেকে, এখানে উৎপাদের মোল সংখ্যা কত 2, উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা বিয়োগ দিব, বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত 4, তাহলে এখানে বিয়োগ করলে হয় -2, তার মানে কেপি এর একক এখানে কত -2, তার মানে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 আসবে না, তার মানে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি, আমাদের ডি নাম্বার। ওকে, সো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা জানাইও, এন্ড যদি তোমাদের কোনো সমস্যা থেকে জানাও। এন্ড কর্মমুখী রসায়ন থেকে মূলত এই অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজে খুব একটা আসে নাই, এই জন্য আমরা করাচ্ছি না। বাট ওইটা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা যেগুলো জানোই, যে খাদ্য সংরক্ষকের যে বিষয় আছে, ভিনেগার প্রস্তুতি থেকে শুরু করে খাদ্য সংরক্ষক কোনটা দ্বারা কি সংরক্ষণ করা হয়, সেগুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা চাইলে সেগুলো পড়তে পারো। বাট এর আগে 7 কলেজে সেগুলো থেকে কোনো প্রশ্ন আসে নাই। ওকে, সো তোমরা সামনে কোন ক্লাস পাও খুব দ্রুত জানাইও, আমি ট্রাই করবো আজকের মধ্যেই তোমাদের যেটা প্রয়োজন সেটা দিতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, এন্ড বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এন্ড জানাতে পারো তোমরা নেক্সট কোন অধ্যায়ের উপর বা কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাচ্ছ। ওকে।